প্রথমেই বলি, আমি নিজের পরিচয় কিছু দেওয়ার নেই। একটা বিষয় বলতে পারি, আমি কিন্তু এই স্কুলের একদম ক্লাস 1-এর ছাত্র। ঝাঁপড়দা ডিউকে 1 থেকে আমাদের সময় 10 ছিল, ক্লাস 10 পর্যন্ত পড়েছি, 11-12 তখন ছিল না। আর যারা আছেন তাদের মধ্যে মাঝখানে বসে আছেন ডক্টর অসিত হাজরা। উনি শুধু নন, ওনার যত দাদা আছেন, আমরা জানি হাজরা ফ্যামিলি পুরো ডাক্তারদের ফ্যামিলি। তাদের কয়েকজন বড় দাদা কদিন আগে চলে গেলেন আমাদের ছেড়ে। তারা কিন্তু এই সবাই এই স্কুলের ছাত্র। তার বাঁদিকে পরিবহ মুখার্জি, ও তো এখন অর্থোপেডিক্সের খুব ভালো একজন ডাক্তারবাবু হতে চলেছে, বাড়ির ডাক্তারবাবু হয়েও গেছে। ও ঝাঁপড়দা বিভাগের একটা গর্ব। ও যখন পাশ করেছিল, চতুর্দিকে একটা সারা পড়েছিল, একটা ছেলের অসাধারণ রেজাল্ট করেছে, সেটা পরিবহ মুখার্জি, আমাদের পরের জেনারেশন, এই ঝাঁপড়দা বিভাগের ছাত্র। তার একদম বাঁ পাশে যদি ধরি, মহিলা আমাদের একমাত্র আজকের প্যানেলের মধ্যে আছে ডাক্তার পিয়ালি ঘোষমিল। ও তো একটা বিশাল জয়েন্টে ভালো রেজাল্ট করেছিল, মেডিকেল কলেজ থেকে পাস করেছে। ও গাইনির এই মুহূর্তে ডোমজুড়ে এখন লিডিং যারা আছেন তাদের মধ্যে একজন। তারপরে আমার ক্লাসমেট ডাক্তার পিনাকি ভদ্র। আমি আর পিনাকি ভদ্র, আমরা ক্লাস 5 থেকে পড়েছি, একসাথে ফার্স্ট সেকেন্ড হয়েছি। আমরা একটা কথা বলতে পারি, পিনাকি না থাকলে সঞ্জিত হতো না, সঞ্জিত না থাকলে হয়তো পিনাকির জন্ম হতো না, মানে পিনাকি ডাক্তার এই নামগুলো যোগ হতো না। ঝাঁপড়দা ডিউকের ওই ক্লাস 5-এর পিছনের ঘর, তারপরে 7-এর ওপরের ঘর, 8-এর এই মাঝখানে ঢুকে ঘর, এই ঘরগুলো আমাদের কত বড় স্মৃতি মেদুর করে আর কি, স্মৃতি উস্কে দেয়। এখন আমি একটাই কথা বলবো, আমি আজকে এই মঞ্চে আসতে পেরে আমার যেটা সব থেকে ভালো লাগছে, কিছু নাম সবসময় মনের মধ্যে আসে। আমি যখন প্রাইমারিতে পড়তাম, বলাইবাবু ছিলেন, প্রশান্তবাবু ছিলেন, ঋষিবাবু ছিলেন, শিলাদি ছিলেন, পরবর্তীকালে দুঃখরণবাবু হেডমাস্টারমশাই, প্রচুর মাস্টারমশাই, পরেশবাবু, মহেশবাবু, রবীন্দ্রবাবু, হারুবাবু, সুনির্মলবাবু, বিনয়বাবু, এমন কিছু নয়, তাদের এই চোখ মুখ, তাদের চলন বলন আমাদের মনে আসে। আমরা জানি না আগামী প্রজন্ম, তোমরা মাস্টারমশাই দিদিমণিদের সেভাবে লক্ষ্য করো কি, যারা প্রতিদিন হৃদয়ের ভেতর থেকে তোমাকে ঠেলে উৎসাহ দেয় ভালো কিছু করার জন্য। ওনারা সেই প্রেরণা আমাদের দিয়ে গেছিলেন বলেই আমরা গর্বিত এরকম একটা স্টেজে আজকে 125 বছর ঝাঁপড়দা ডিউকে অনেক ভালো ভালো স্টুডেন্ট ঝাঁপড়দা ডিউ তৈরি করেছে, অনেক বড় বড় বিজনেসম্যান তৈরি হয়েছে। তারা হয়তো এই স্টেজে এই মুহূর্তে আসেননি, অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার হয়েছে। আমাদের সৌভাগ্য, আমরা ডাক্তার হিসেবে আজকে আসতে পেরেছি। তা আমি জানি না ডাক্তারি আলোচনায় এত মানুষজন কম থাকলে একই একটা বিচ্ছিরি আলোচনা। আমি প্রথমেই একটু করে ছোট্ট করে একটু তোমাদের পরিচয়গুলো নিজেদের দিয়ে দাও, একটু করে সামান্য ছোট্ট করে বলে দিয়েছি। পিয়ালি, হ্যাঁ পিয়ালি তো গাইনির, পিনাকি গাইনির লোক, বাচ্চুদা মেডিসিনের লোক, পরিবহ অর্থোপেডিক্স কাম সার্জারির লোক। আমি সরাসরি কিছু যদি আপনাদের প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমাদের করতে পারি। তা আমি সরাসরি কিছু প্রশ্নের মধ্যে চলে যাই। সেটা হচ্ছে, প্রথমেই যে প্রশ্নটা আমি শুরু করব, বাচ্চুদাকে দিয়ে শুরু করি। বাচ্চুদা সিনিয়র মোস্ট পার্সন এখানে, আমাদের খুব শ্রদ্ধেয় মানুষ বাচ্চুদা। আপনারা সবাই জানেন, খুব সুনামের সঙ্গে উনি এখানে চিকিৎসা করেন। আপনাদের কিছু মানুষের এরকম প্রায়ই হয়তো আপনারা বুঝতে পারেন না, হঠাৎ করে কোনো অপারেশন করলেন বা কোনো কারণে ভর্তি হলেন হসপিটালে, দেখা গেল আপনার ব্লাড সুগারটা প্রচণ্ড বেশি, 250-300 হয়ে গেছে, আপনি জানতেই পারেননি। প্রাথমিকভাবে একটা মানুষের ব্লাড সুগার হয়েছে, এটা প্রাথমিক। আচ্ছা, আমাকে আরেকটা মাইক দিলে ভাই ভালো হয়। আরেকটা মাইক্রোফোন আছে? আরেকটা মাইক্রোফোন। হ্যাঁ, প্রাথমিকভাবে বাচ্চুদা একজন মানুষের ব্লাড সুগার কি করে প্রাইমারি আইডেন্টিফিকেশন। হ্যালো, প্রথমেই আমরা প্রথম থেকেই যেটা শিখে এসেছি বা শুনে এসেছি, আপনারা অনেকেই জানেন, 3টে পি: পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেরিয়া। অর্থাৎ বেশি পেচ্ছাপ হবে, প্রচণ্ড রকম তৃষ্ণা পাবে, আর প্রচণ্ড রকম খিদে পাবে। এটা হচ্ছে কমন সিমটমস ডায়রিয়া, কমন সিমটমস এটা হচ্ছে। এরপর তো আছে বিভিন্ন রকম কোনো ইনফেকশন থাকলে সেটা সার্জারি হবে, বা কোনো স্কিনের ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, এগুলো বাড়বে, চোখের দৃষ্টিশক্তির অভাব ঘটবে। এছাড়া
যে সমস্ত কমপ্লিকেশনসগুলো হয়, সাধারণত ব্লাড সুগার বেশি খুব সহজেই ডায়াগনোসিস হয় না, অ্যাক্সিডেন্টালি অনেক ক্ষেত্রেই ডায়াগনোসিস হয়। যেগুলো হয় মোস্টলি যে কমপ্লিকেশনসগুলো যেগুলো হয়, যেগুলো হচ্ছে যেমন কিডনির প্রবলেম, কিডনি ফেলিওর হতে পারে, হার্টের প্রবলেম, হার্ট অ্যাটাক দিয়ে প্রেজেন্ট করতে পারে, স্ট্রোক হতে পারে, কার্ডিওভাস্কুলার প্রবলেম হতে পারে, রেটিনোপ্যাথি, চোখে রেটিনা ড্যামেজ হতে পারে, আলটিমেটলি ব্লাইন্ডনেস হতে পারে। এরকম কয়েকটি কমন সিমটমস যেগুলো আমরা পরিলক্ষিত হয় সেগুলোর কথাই বললাম। তারপরে ব্লাড সুগার হলে একটা মানুষ প্রাথমিকভাবে কি করে বলবে যে মানুষটা রাত্রে বাথরুম করতে উঠতে হচ্ছে না, তাকে 2-3 বার উঠতে হচ্ছে, প্রচণ্ড খিদে পাচ্ছে, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, এবং হঠাৎ করে এই পরিবর্তনগুলো কারণ হলে ব্লাড সুগারের কথাটা ভাবতে পারে। আরেকটা কথা মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে প্রায় প্রচলিত, ব্লাড সুগারের একবার ওষুধ চালু হলে কি সেটা খেয়েই যেতে হবে? অবশ্যই খেতে হবে। ব্লাড সুগারটা রেগুলারলি চেক আপ করতে হবে। তার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে, যেটা হচ্ছে আমরা বলি SMBG, সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ। এই সমস্ত গ্লুকোমিটার যে আছে সেগুলো দিয়ে আমরা মাঝে মাঝে টেস্ট করতে হবে, অথবা ব্লাড দিয়ে পরীক্ষা করতে হবে, যে দেখতে হবে যে ব্লাড সুগারের লেভেলটা কোথায় আছে। যদি নর্মাল লেভেলে থাকে ঠিক আছে, আদারওয়াইজ ওষুধ বন্ধ করা যাবে না, ওষুধটা কিন্তু কন্টিনিউ করতে হবে। অনেকে ভাবেন যে ব্লাড সুগার যেমন সর্দি কাশি জ্বর জ্বালার জন্য ওষুধ খেলাম, ভালো হয়ে গেল, 7 দিন পরে ব্লাড সুগারটা কন্ট্রোল হলো, ওষুধ খাওয়ার পর আমি ওষুধ বন্ধ করে দিলাম, সেটা কিন্তু খুব ভুল ধারণা। ওষুধ আপনাকে খাওয়ার জন্য আপনার ব্লাড সুগারটা কন্ট্রোলে আছে, সেটা আপনাকে ভাবতে হবে। এটা মাথায় ঢুকিয়ে নিন, ওষুধ খাওয়ার জন্য ব্লাড সুগার কন্ট্রোলে আছে, ডোজ কম বেশি হতে পারে, বাড়ানো কমানো সুগারের অনুযায়ী, কিন্তু ব্লাড সুগার হলে আপনি নিজে ব্যবস্থানি করে ওষুধ বন্ধ করবেন না। আর একটা জিনিস প্রায় প্রচলিত, ইনসুলিনের ব্যাপারটা একটা আছে, অনেকে ইনসুলিন নেন, এখন তো একদম বাচ্চাদের ব্লাড সুগার ধরা পড়ে, প্রায় মানে পেডিয়াট্রিক এজগুলো ধরা পড়ে, তারা তো ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে আছে। ইনসুলিন কি একবার শুরু করলে আর শেষ করা যায় না, বা ইনসুলিন কি খুব খারাপ ওষুধ, এ ব্যাপারে আপনার ছোট্ট করে মতামত। আসলে ইনসুলিনটা প্রথমেই এখন বলা হচ্ছে টাইপ 1-এ তো ইনসুলিন ছাড়া কিছু করার নেই, যেটা সঞ্জিত বললো ছোটদের যেটা হয় টাইপ 1 ডায়াবেটিস, তাতে ইনসুলিন ছাড়া তো আর ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন দিতেই হবে। কিন্তু টাইপ 2 যে ডায়াবেটিস, যেগুলো অ্যাডাল্টে যে হয়, সেগুলোতেও কিন্তু ইনসুলিন দিয়ে শুরু করার কথা বলা হচ্ছে। স্পেশালি যারা প্রচণ্ড রোগা, বা যাদের কিডনি প্রবলেম আছে, বা হার্টের প্রবলেম আছে, এই লিভারের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্টার্ট উইথ ইনসুলিন। আর ইনসুলিন শুরু করলে চলে যেতে হবে, চালিয়ে যেতে হবে। এটাও যেমন ঠিক নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো অপারেশনের আগে দেখা যাচ্ছে ব্লাড সুগারটা খুব হাই, কিন্তু সেক্ষেত্রে ইনসুলিন দিয়ে কমাতে হবে, বা কোনো ইনফেকশন হলো সেক্ষেত্রে ইনসুলিন দিয়ে স্টার্ট করে আলটিমেটলি ওরাল হাইপোগ্লাইসেমিকে যাওয়া যেতে পারে। প্রেগনেন্সি বিশেষ করে ইনসুলিন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনসুলিন প্রচণ্ড ভালো ওষুধ একটা। আমি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার মা প্রায় 50 বছর ধরে ডায়াবেটিক, এবং মা বিগত 1 বছর ধরে বিজনেস হচ্ছে, সেই সম্ভবত ইনসুলিনই মাকে এখনও রেনাল ফেলিওর, এখনও রেটিনোপ্যাথি এগুলো হয়নি। এবার আমি একটু কোশ্চেনটা চেঞ্জ করছি, আমার এখানে অনেক মেয়ে আছে, আমার কন্যা সম আছে, আমি একটু গাইনিক কোশ্চেনে চলে যাই। আমি ডাক্তার মীনাক্ষী ভদ্রকে জিজ্ঞেস করবো, এটা খুব কমন কি হোয়াইট ডিসচার্জ, সাদা সাপ কি কমন, খুবই সাধারণ, এবং সাদা সাপটা কখন অস্বাভাবিক ভাববেন আপনার মতে? হোয়াইট ডিসচার্জ বা সাদা সাপ এটা মেয়েদের খুব কমন। কমন বলতে ঠিক কেন, এই সাদা সাপটা সবসময় যে অ্যাবনর্মাল সেরকম নয়, খুব আনকমন নয়। শাকসবজি আমরা এগুলো থেকে আসি, সূর্যালোক তো ভিটামিন ডি সিনথেসিস করে, এগুলো সবাই জানি, কিন্তু অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ, মাইন্ড দ্যাট, আমার এখানে ক্লাস 8 to 12 ধরুন এই ধরনের ছেলেমেয়েরা আমার সন্তানরা এখানে পড়ে। ভারতবর্ষের 70% অফ দ্য ইয়াং অ্যাডোলেসেন্ট পিপুল, বিশেষ করে মহিলারা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ভোগে। 3টে জিনিস তোমাদের খাওয়া উচিত যদি সামর্থ্য থাকে। তার ন্যাচারাল সোর্সেস আছে, যারা নিউট্রিশনের স্টুডেন্ট তারা জানে ন্যাচারাল সোর্সেস কি, আমি এত ডিটেলসে যাওয়ার সময় নেই। আয়রন একটা ক্যালসিয়াম, আর মাঝে মাঝে ভিটামিন D3। এই 3টে জিনিস কিন্তু অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে মাঝে মাঝেই খাওয়া উচিত, অন্তত বছরের কিছু মাস। এরপরে আমি হ্যালিটোসিস বলছিলাম না, মুখে দুর্গন্ধ, তার মূল কারণ টুথ ব্রাশিং ঠিক মতো হয় না। মাজনের কোনো ইম্পর্টেন্স নেই, যে জিনিসের কোনো শারীরিক প্রয়োজন হয় না সেগুলো বেশি করে অ্যাড দিতে হয়, প্রচুর মাজনের অ্যাড হয়।
ব্রাশ ঠিক করে করতে জানতে হয়, দাঁত আর মাড়ির ফাঁকে খাবারের টুকরো থেকে গেলেই মুখে গন্ধ বেরোয়, রাত্রে শোবার আগে দাঁত মাজতেই হবে। আর একটা প্রশ্ন এখানে দিয়ে রাখি, উকুন নিয়ে প্রচুর মা মেয়েদের সমস্যা। উকুন যেন একটা এমন ভয়ঙ্কর রোগ, উকুন হলে বাজারে বলতে চায় না তারা। উকুনের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আমি উকুনের ব্যাপারটা পরে আসছি। আমি সিনিয়র মোস্ট মানুষ বাচ্চুদার কাছে আসবো। ব্লাড সুগার নিয়ে আলোচনা হচ্ছে, ব্লাড প্রেশার নিয়ে একটু আলোচনা করতে চাই। একটা মানুষ কখন বুঝবে যে তার ব্লাড প্রেশারটা হাই হতে চলেছে, বা একটা পাবলিকের ধারণা আছে আমার লো ব্লাড প্রেশার মানে ভয়ঙ্কর ব্যাপার। লো ব্লাড প্রেশারটা যে ভয়ঙ্কর নয়, বা ব্লাড প্রেশার বেশিটা কখন অনুধাবন করবে? ব্যাপার হচ্ছে ব্লাড প্রেশার বেশি, এটা ধরা পড়ে ইনসিডেন্টালি। পেশেন্ট চেম্বারে আসলে বেশিরভাগ ক্ষেত্রে 70 to 80% কেসে কোনো ম্যানিফেস্টেশনই থাকে না ব্লাড প্রেশার হাই থাকা সত্ত্বেও। বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্ট অন্য কারণে আসলে ব্লাড প্রেশার চেক আপ করার পর দেখা যাচ্ছে ব্লাড প্রেশার থাকা। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ঘাড়ের দিকে ব্যথা বা মাথায় যন্ত্রণা হচ্ছে, অথবা নেজাল ব্লিডিং দিয়ে আসে। আর যেগুলো আছে খুব সিরিয়াস ব্যাপার, হার্ট অ্যাটাক নিয়ে এলো, স্ট্রোক নিয়ে এলো, এগুলোই প্রেজেন্টেশন হয়। ব্লাড প্রেশারের আর কোনো প্রেজেন্টেশন সেরকম নেই। কমনলি কোনো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জানতেই পারে না তার ব্লাড প্রেশারটা হাই আছে। তার মানে ব্লাড প্রেশার হাইটা খুব ইম্পর্টেন্ট একটা বোঝার উপায়, কারণ ব্লাড প্রেশার হাই থাকলে কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। তার সঙ্গে আমাদের যে ধরনের হ্যাবিট, এখন হাঁটা চলা কমে গেছে, তার সঙ্গে কোলেস্ট্রল, তার সঙ্গে একটু ব্লাড সুগার, এটা বড় লোকের রোগ, এটা মাথায় রাখতে হবে। ব্লাড প্রেশারের ওষুধ একই রকম প্রশ্নটা থাকবে। সুগারের যেমন ওষুধ রেগুলার খেয়ে যেতে হয়, ব্লাড প্রেশারের ওষুধ, ব্লাড প্রেশার অনেকেই একদিন আগে আমাকে একজন বলছিল, দেখো এইটুকু বয়স, 18-20 বছর বয়স, ব্লাড প্রেশারটা বেশি দেখছি, ডাক্তার দেখাবো? ডাক্তার দেখালে তো ওষুধ দেবে, ওষুধ কি সারা জীবন খেয়ে যেতে হবে? এরা রুগীদের একদম টিপিক্যাল প্রশ্ন। একদম সত্যি, ওষুধ সারা জীবনই খেয়ে যেতে হবে। ব্রাশ করার মতো, প্রত্যেক দিন খাওয়ার মতো ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে। মাঝে মাঝে চেক আপটা করতে হবে। তার জন্য যদি পারা যায় বাড়িতে ইনস্ট্রুমেন্ট রাখতে হবে। তবে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টগুলো প্রচুর প্রবলেম করছে আজকাল। তা সত্ত্বেও আমরা দেখতে পারবো, ব্লাড প্রেশারটা রেগুলার রেকর্ড করতে পারবো। এবং আস্তে আস্তে ডোজটা নিজেরা নয়, ডাক্তারবাবুর পরামর্শ করতে ডোজটা রেগুলেট করতে হবে। যখন মোটামুটি কন্ট্রোলে আছে একটু ডোজটা কমাতে পারা যাবে, অথবা বেশি হলে আরও বাড়াতে হবে, এসকালেট করতে হবে, আস্তে আস্তে ডোজটাকে বাড়াতে হবে। তাহলে আপনারা শুনেছেন। এরপরে আমার বন্ধু পিনাকির কাছে আছে। আমি একটা মাঝখানে বলছিলাম উকুনের শুনুন, বাজারে অনেক ধরনের ওষুধ আছে। দয়া করে উকুনের এই বাজারে কেনা ওই ওষুধগুলো দেবেন না। পারলাইস বলে একটা পারমেকচিনের একটা ওষুধ পাওয়া যায়, খুব কমন। ভালো দোকানে ওষুধটা কিনবেন, মাথায় একবার করে দিতে হবে, 7 দিন পরে রিপিট করতে হবে, বাড়ির সবাইকে মাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, উকুনের পোকাগুলো মরে যায়, কিন্তু ওই নিকিগুলো যায় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই উকুনটা আবার মাঝে মাঝে আসে, এটা স্কুলের ছেলেমেয়েদের খুব কমন। উকুনের টিপিক্যাল একটা চিরুনি পাওয়া যায়, 2 টাকা 4 টাকা দাম। ওই নিকিগুলোকে যতক্ষণ না আপনি রিমুভ করতে পারছেন, উকুন কিন্তু যাবে না। এরপরে একটা প্রশ্ন করা থাকি, হেড ইনজুরি তোমাদের প্রায়ই হয়, স্কুলের ছেলেমেয়েরা পড়ে যায়। কখন ডাক্তারবাবুদের কাছে যাবেন এটা মাথায় রেখো। আমি পিনাকিকে বলছি, সেটা হচ্ছে আমাদের এই ছেলেমেয়েরা কদিন পরই বড় হবে, ছেলেরা বা মেয়েরা। তোমরা 11, 12, তারপরে কলেজ এসব পড়ে পাস করবে, কিন্তু তোমাদের দাদা দিদিরা আছে, বা তোমরাও যখন বড় হবে, এটা দেখেছো রাস্তাঘাটে আমরা অনেক অ্যাবনর্মাল বাচ্চা পাই। কারোর ডাউন সিনড্রোম, কারোর জন্মগত হার্টের ডিফেক্ট, বেশ কিছু। যত সমাজ ব্যবস্থা, যত ডাক্তারি স্বাস্থ্য উন্নত হয়েছে, তখন প্রিভেন্টিভ অ্যাসপেক্ট, যাতে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হয়, তার দিকে ডাক্তারবাবু বা জগৎ সংসার নজর দিয়েছে। আমার মনে হয় তোমাদের এখন থেকেই জানা উচিত, বিয়ের পর থেকে একটা মেয়ে বা ছেলে, বিয়ের পর থেকে প্ল্যানিং অফ প্রেগনেন্সি, আমি বাচ্চা নেব। আমার ঠাকুরদাদার 10টি সন্তান ছিল, আমার মা বাবার 3টি, আর আমার 1টি। আজকের দিনে এত কম সন্তানের সংখ্যা, সেখানে বাচ্চা নেব বললেই নেওয়া যায় না। তার আগে কি ধরনের প্ল্যানিং করা উচিত, এটা পিনাকি ডাক্তার একটু বলুন। প্ল্যানিং অফ প্রেগনেন্সি, যদি এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যান্টিনেটাল অ্যান্ড প্রিনেটাল। প্রিনেটাল মানে আমি বিয়ে করেছি, তো প্ল্যান করছি আমি বাচ্চা নেবো, তো তার ক্ষেত্রে কী কী পরীক্ষা আমরা করবো।
প্রথমত বলি, আমাদের ভারতবর্ষে বেশিরভাগ মায়েদেরই হচ্ছে কি অ্যানিমিয়া একটা বড় রোগ। যদি চেক ফর অ্যানিমিয়া, whether the patient is whether the person may be anemic কিনা, এটা প্রথমে অ্যানিমিয়াটা দেখতে হবে, অ্যানিমিয়া আছে কিনা। বাকি তার অন্য কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি কিছু আছে কিনা। তার সঙ্গে আমরা যেটা দেখবো, প্রথমে আমাদের হিস্ট্রি নেওয়াটা প্রয়োজন। প্রথমে আমরা নেবো হিস্ট্রিতে আমরা কি জিজ্ঞেস করবো, তার প্রথম প্রেগনেন্সি কিনা, আগে তার প্রেগনেন্সি হয়েছিল কিনা, হয়ে তার কোনো মিসক্যারেজের কোনো হিস্ট্রি আছে কিনা, অথবা বাচ্চা হওয়ার পরে কোনো কারণে সে বাচ্চা অ্যাবনর্মাল হয়ে গেছে কিনা, কিংবা সে বাচ্চা আছে না নেই, তার কোনো ফিজিক্যাল অথবা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম কি মেন্টাল কিছু প্রবলেম আছে কিনা, এগুলো হচ্ছে হিস্ট্রি পার্টে আমাদের দেখতে হবে। আর স্ক্রিনিং করতে আমরা যেটা করবো সেটা হচ্ছে রুটিন স্ক্রিনিং, যেটা আমরা বলি। প্রথমেই আমরা বলবো অ্যানিমিয়া চেক করতে হবে, তার সঙ্গে স্ক্রিনিং ফর থ্যালাসেমিয়া, ওয়েদার পেরেন্টস আর থ্যালাসেমিয়া ক্যারিয়ার। তো দুজনেই যদি ক্যারিয়ার হয় সেক্ষেত্রে বাচ্চার হচ্ছে থ্যালাসেমিয়া পজিটিভ হওয়ার, মানে থ্যালাসেমিয়া ডিজিজ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সম্ভাবনা থাকে। 4টের মধ্যে যে কোনো একটা হয়ে যেতে পারে যে কোনো সময়। তো সেক্ষেত্রে থ্যালাসেমিয়া স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমেই থ্যালাসেমিয়া স্ক্রিনিং করবো আমরা। বাকি পরীক্ষাগুলোর মধ্যে কিছু ইনফেকশন আছে কিনা আমার শরীরে সেটা আমাকে দেখতে হবে। তার মধ্যে কিছু আছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড, যেমন সিফিলিস, কিছু আছে আপনার HIV, মানে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এবং তার সঙ্গে রয়েছে হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি। এগুলো কমনলি আমরা পরীক্ষা করে দেখে নিই। তার সঙ্গে যেগুলো বলবো আমি, whether the mother would be mother, she is fit for being pregnant, তার প্রেগনেন্সি হওয়ার যোগ্যতা আছে কি নেই সেটা কি করে বুঝবো আমরা। তার অন্যান্য শরীরের অন্যান্য ফাংশনসগুলো নর্মাল আছে কিনা সেটা দেখতে হবে। whether she is having any chronic renal disease or she is having any diabetes, pre-existing diabetes, তার ফ্যামিলিতে কোনো ডায়াবেটিসের হিস্ট্রি আছে কিনা সেই অনুযায়ী তাকে স্ক্রিনিং করা। আর এটা গেল আমার হিস্ট্রি পার্ট থেকে যেটা আমি স্ক্রিনিং করব। দ্বিতীয়ত এর পরে যেটা আসছে, পেশেন্ট ইজ ফিজিক্যালি ফিট অর নট, সেটা কি করে বুঝবো আমরা। শি ইজ অলরেডি হাইপারটেনশন, একটা হোয়াইট ডিসচার্জ মেয়েদের হয়, দ্যাট ইজ ডিউ টু সার্ভাইকাল সিক্রেশন অর ডিউ টু ভ্যাজাইনাল সিক্রেশন ফ্রম দ্য ভ্যাজাইনাল সেলস। এটা নর্মাল, কিন্তু এবারে আইডেন্টিফাই কি করে করবো আমরা যেটা নর্মাল না অ্যাবনর্মাল। নর্মাল হোয়াইট ডিসচার্জ যেটা সার্ভাইকাল সিক্রেশন অথবা ভ্যাজাইনাল ওয়াল থেকে সিক্রেশন হচ্ছে, দ্যাট ইজ দ্য প্রোটেক্টিভ মেকানিজম অফ দ্য ভ্যাজাইনা as well as the vaginal canal and the cervix। তো সেখানে এটা হবে আপনার পুরোটাই ক্লিয়ার হবে, কোনো ইচিং অ্যাসোসিয়েটেড এর সঙ্গে থাকবে না, ওয়াটারই ক্লিয়ার হবে, তার সঙ্গে নট অ্যাসোসিয়েটেড উইথ ইচিং অর এনি আদার সিমটম অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলো কিছুই হবে না, নর্মাল ক্লিয়ারই একটা ডিসচার্জ হবে। এবারে অ্যাবনর্মাল আমরা কি করে বুঝবো। অ্যাবনর্মাল যখন হোয়াইট ডিসচার্জের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটা ফিশি স্মেল পাবো আমরা, অথবা কোনো অ্যাবনর্মাল স্মেল পাবো, তার সঙ্গে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, মেবি গ্রিনিশ ইয়েলো অর ছানাকাটা যদি একটা ফাঙ্গাল ইনফেকশন দিয়ে হয়, সেক্ষেত্রে যেটাকে আমরা কটেজ চিজ যেমন বলি আমরা, এটা ছানাকাটা একটা থিকি একটা ডিসচার্জ হবে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড উইথ ইচিং, মেবি অ্যাসোসিয়েটেড উইথ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বারে ইউরিনারি ইনফেকশন হওয়া, এবং যদি এটা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস দিয়ে হয় সেক্ষেত্রে একটা ফিশি স্মেল, এবং নেচার অফ দ্য ডিসচার্জ উইল বি লাইটার দেন, মানে একটু হালকা হবে দেন ট্রাইকোমোনিয়াস ভ্যাজাইনাইটিস অর উইথ ফাঙ্গাল ইনফেকশনে যেরকম হয় তার থেকে একটু থিনার ডিসচার্জ হবে এক্ষেত্রে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ইচিং অথবা ভাল একটা ইরিটেশন এগুলো থাকবে। তার মানে বাংলা কথা হচ্ছে, আমার যারা 9, 10, 11, 12 পড়ছে আমার মেয়েগুলো, তাদের হোয়াইট ডিসচার্জ ইজ ভেরি কমন থিং। পার্টি হোয়াইট মানে কচি ডাবের শ্বাসের মতো কালারলেস সাদা সাপ, এটা নর্মাল, পিরিয়ডসের বিভিন্ন সময় কম বেশি হয়। যদি তাতে চুলকোয়, যদি সেটা বাজে গন্ধযুক্ত হয়, কখনো ব্লাড থাকে, যদি সেটায় ক্লোথে খুব আন্ডারগার্মেন্টসে খুব বেশি রং তৈরি করে, কালার করে, তখন সেটাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে। এরপরে
আমি দু একটা কথা মাঝখানে মাঝখানে বলে যাই। সেটা হচ্ছে আমার অনেক সন্তান আছে যারা 9, 10, 11, 12 পড়ে, তাদের তোতলামি হয় কিন্তু, এটা মাথায় রাখুন। আমি বলতে বলতে উত্তরগুলো দেবো। তোতলামি হলে কিন্তু সংসারে, সমাজে, রাস্তায় ঘাটে, স্কুলে, অফিসে, কলেজে তাকে অনেক সময় হীনমন্যতা করতে হয়। তোতলামি কি করে কারেক্ট করতে হয় আমি পরে বলছি, এটা মাথায় রেখো। আচ্ছা, এবার আমি পিয়ালির কাছে আসবো। আমার তো এই যে মেয়েরা আছে, ছেলেরা আছে, তাদের মায়েরা আছে বাড়িতে, পিসিরা আছে, কাকিমারা আছে। আমরা ডাক্তাররা সাধারণত বাচ্চার দ্বারে, অর্থাৎ সার্ভাইকাল ক্যান্সার, বাচ্চার দ্বারে যে মহিলাদের ক্যান্সার আছে সেটা বিশ্বে ভারতবর্ষ 1 নম্বরে আছে, ফার্স্ট হয়ে আছে। এই সার্ভাইকাল ক্যান্সার কিন্তু অনেক লেট স্টেজে ডাক্তারদের বাবুদের কাছে আসে, অনেক দেরি হয়ে যায়। তোমার মা, তোমার দিদি, তোমার কাকিমা কখন বুঝবে যে সার্ভাইকাল ক্যান্সার হতে চলেছে? সার্ভিক্সে বাচ্চার দ্বারে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ কি, এটা পিয়ালিকে একটু বলবো। সার্ভাইকাল ক্যান্সার আমাদের দেশের লিডিং ক্যান্সার। এর জন্য প্রতি বছর বহু মহিলা মারা যান। তো এর কিছু ক্লিনিক্যাল সিমটমস আছে যেগুলো দিয়ে আগে ডিটেক্ট করা যায়, বা এর একটা প্রি ক্যান্সারের স্টেজ আছে, সেটা নিয়ে পরে আলোচনা করছি। স্যার আপাতত আমাকে সিমটমস নিয়ে আলোচনা করতে বলেছেন। কিছু স্পেসিফিক সিমটমস থাকে, যেমন পেশেন্ট এসে বলবে যে আমার পিরিয়ডসের মাঝে মাঝেই এরকম পিরিয়ড হচ্ছে, যেটাকে বলে কিনা আমাদের ল্যাঙ্গুয়েজে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। নর্মাল পিরিয়ডস হয়ে গেছে, তার 10 দিন 12 দিন পরে আবার মনে হবে যেন অল্প 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 করে স্পটিং হয়েই যাচ্ছে। পেশেন্ট এসে এই কমপ্লেন করবে, বা পেশেন্ট এসে বললো যে ডাক্তারবাবু আমি যখনই কোনো কাজ, কিছু ভারী জিনিস চালাচ্ছি বা কোনো প্রেশার দিয়ে কোনো কাজ করছি, তখন আমার ব্লিডিং আসছে। এটা 2 নাম্বার সিমটম। বা কেউ কেউ এসে বলতে পারে যে আমি হাজব্যান্ডের সাথে সম্পর্কে যাওয়ার পরেও আমার এরকম ব্লিডিং হচ্ছে। এবং এই সার্ভাইকাল ক্যান্সারের এজ গ্রুপটা মোটামুটি ধরে নেওয়া যায় 35 থেকে 50। এইগুলো হচ্ছে মোস্ট কমন সিমটমস। কেউ কেউ এসে এটাও কমপ্লেন করতে পারে কি পারসিস্টেন্ট একটা হোয়াইট ডিসচার্জ হচ্ছে আবার বন্ধ হচ্ছে, কখনো তাতে ব্লাড মেশানো। এই কমপ্লেনগুলো এলে অবশ্যই তাকে ডাক্তারের সাজেশন নিতে হবে, বা ডাক্তারবাবুকেও সেইভাবে পেশেন্টকে এক্সামিনেশন করতে হবে, বা ফার্দার এক্সামিনেশন টেস্ট করতে হবে যাতে তার ক্যান্সার ডিটেক্ট করা যায়। আসল কথা হলো পেনলেস ব্লিডিং, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং খুব ইম্পর্টেন্ট। পিরিয়ডের মাঝখানে একটু ব্লিডিং, আর যারা বিবাহিত তারা জানে যদি ইন্টারকোর্স তাতে যদি ব্লিডিং হয়, এবং মোস্ট কমনলি পেনলেস যদি ইনফেকশন থাকে। যাই হোক, সার্ভাইকাল ক্যান্সারের কথা একটা এলাম। এবার অনেকক্ষণ বসে আছে, তাহলে আমি তোতলামির উত্তরটা দিয়ে দিই। তোতলামি হচ্ছে সব থেকে ভালো উপায় হচ্ছে, তোতলামি কি? তোতলামি হচ্ছে একটা কথার সঙ্গে, একটা শব্দের সঙ্গে একটা শব্দের ধাক্কা লেগে যায়। আমরা যে রাস্তায়, বিশাল ভিড় রাস্তায় গাড়ি যাতে আসতে চলে তার জন্য বাম্পার দিই, তো তোতলামি হচ্ছে এই বাম্পার কথার মধ্যে প্রয়োগ করতে হবে, মানে স্পিড ব্রেকার কেটে কথা বলতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, চা দুটো ফুল ফুটেছে কদম তলায়, এই যে একটা কথার সঙ্গে একটা কথা জড়িয়ে যাচ্ছে, তাকে প্র্যাকটিস করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে চা উঠেছে, ফুল ফুটেছে, ভলিউম এবং স্পিড দুটোই লো করে দিতে হবে, তাহলে তোতলামি অনেক কেটে যাবে। আরেকবার মাঝখানে বলে রাখি, হ্যালিটোসিস, মুখে দুর্গন্ধ। মুখে দুর্গন্ধ কি করে দূর করা যায়? এটা খুব কমন ক্লাসমেটদেরও ভুগতে হয়। আমি এবার এর কাছে আসছি, পরিবহনের কাছে। পরিবহকে একটাই প্রথম প্রশ্ন করবো হচ্ছে, বয়সকালে তো বটেই, আমরা 60 বছর পেরিয়ে গেলাম, এবং সাধারণ মানুষের ব্যথা এত ব্যথা কিসের ব্যথা? এটা ব্যথা তো বিশাল ব্যাপার, ব্যথাই তো অর্থোপেডিক্স, কিন্তু তবু বলছি কমন ব্যথাগুলো কি অর্থোপেডিক্যালি? কমন ব্যথাগুলো যেগুলো মানে এনকাউন্টার করা হয় মোস্টলি, সেগুলো একটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস রিলেটেড, লাম্বার স্পন্ডাইলোসিস রিলেটেড, এগুলো ব্যাক পেন, নেক পেন, অ্যান্ড অ্যাসোসিয়েটেড আপনার এক্সট্রিমিটিতে যে পেনগুলো হয়, যেগুলো নিউরোপ্যাথিক পেন, মানে কোমর থেকে পেন হচ্ছে পায়ে নেমে যাচ্ছে, বা ঘাট থেকে পেন হচ্ছে হাতে নেমে যাচ্ছে, যন্ত্রণা, টিপিক্যাল কমপ্লেন এগুলো হয়। এছাড়া তার মানে
সবচেয়ে কমন হাঁটু ব্যথা খুব কমন, অস্টিওআর্থ্রাইটিসের জন্য হচ্ছে। যদি এজ রিলেটেড হয় তাহলে এই তিনটেই সবচেয়ে কমন। রেডিয়েটিং পেন সারা শরীর জুড়ে, অনেক সময় বিশেষ করে লো ব্যাক পেন, সারা বিশ্বে অর্থোপেডিকের মূল সমস্যা হচ্ছে লো ব্যাক পেন। তার মধ্যে বিস্তারিত আলোচনা করার সময় নয় বা সময় নেইও আমাদের, কি কি প্রিকশন লাগে। তবু আমি একটা কথা জিজ্ঞেস করি, একটা সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ধারণা আছে সবাইকে ভিটামিন D3 খেতে হবে, ব্যাপারটা কি সত্যি? কোনো খাবার খেলে ভিটামিন D3 অভাব পূরণ হয় না? ভিটামিন D3 খাবার খেলে অভাব পূরণ হয়, কিন্তু মানে বইতে যেরকম লেখা আছে আমাদের, ধরুন যে মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেগুলো বাইমোডাল এজ ডিস্ট্রিবিউশন বলছে ওরা, যখন গ্রোথ স্পার্ট হচ্ছে তখন, আবার যখন একটা 50-60 বছর একটা যখন একটা লেট এজে সে ঢুকছে তখন। কিন্তু এর বাইরে প্রচুর মানে মানে অনেক পপুলেশন দেখা যাচ্ছে যেখানে ভিটামিন ডি এর এতই ডেফিসিয়েন্সি যে সেটাকে আপনার অ্যাকিউটলি কারেক্ট করতে হবে। খাওয়া দাওয়া দিয়ে তো হবে, সেগুলো সোর্স আছে, লোকজন ইন্টারনেট ঘেটে দেখে নেবে, করেও নেবে। কিন্তু যে একটা অ্যাডোলেসেন্ট মেল 18-19 বছরে একটা ছেলে, কেউ ভাববে না তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, সে সাবক্লিনিক্যাল ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তার পেন হচ্ছে সব জায়গায়। তারপর 60 বছরের একজন পুরুষ তো বাদ দিন, 50 অর্ধে একজন মহিলা যার যে পোস্ট মেনোপজাল এজে ঢুকছে, তারও হচ্ছে ভিটামিন ডি এর ব্যাপক ডেফিসিয়েন্সি। এবং এটা দেখা যাচ্ছে যে ভিটামিন ডি এর যদি একটা কোর্স করিয়ে দেওয়া যায় ওই 12 উইকসে, তাহলে একটা মানে আপনার যে বয়স্ক পপুলেশন যারা, তাদের পড়ে যাওয়ার সম্ভাবনাও কম হচ্ছে এবং পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম হচ্ছে। এটা রিসেন্টলি শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার একদিন বা দুদিন পরে ধরুন যে ডেটটা পড়লো, সেই ডেটটা প্রত্যেক মাসে বা অল্টারনেটিভ মান্থে আপনারা ফিক্স করে দিন, এবং সেই ডেটে এক্সামিনেশন প্রসিডিউর আমি যেমন যেমন দেখাচ্ছি একটু ফলো করবেন। এই এক্সামিনেশনের মধ্যে দুটো পার্ট হয়, একটা হচ্ছে জাস্ট এক্সামিনেশন, চোখে দেখবে ইন্সপেকশন, এবং তারপর হাত দিয়ে ফিল করবে। তো এটার জন্য যেটা দরকার, প্রথমেই আয়নার সামনে এসে দাঁড়াবে। আয়নার সামনে এসে দাঁড়িয়ে কি করবে সেটা একটু দেখাচ্ছি। দেখুন এই বাচ্চাটি কোমরে হাত দিয়ে একদম দুটো হাত এভাবে কোমরে চেপে দাঁড়িয়ে আছে। তাতে করে কি হয়, আমাদের যে থোরাসিক মাসেলস গুলো আছে ওগুলো কাট হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে যদি কোনো লাম্প বা মাস থাকে তাহলে সেটা খুব ইজিলি ভিজিবল হবে। কেউ যদি এইভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কি লক্ষ্য করবে, তার দুদিকের ব্রেস্টে কোনো লাম্প বা কোনো মাস পাওয়া যাচ্ছে কিনা, কিংবা তার দুদিকের ব্রেস্টে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, মানে আকার বা আকৃতিতে কোনো চেঞ্জ আছে কিনা। হঠাৎ করে দেখলো যে না একটা দিক তো অনেকটা বড় দেখাচ্ছে আর একটা দিকের থেকে, কিংবা মনে হচ্ছে যেন অনেকটা উপরে উঠে আছে, কিংবা কোনো ডেলার মতো কিছু দেখছে, বা অন্যদিকে ডেভিয়েট হয়ে আছে, মানে একটা তো নর্মাল হয়েছে, একটা হয়তো বা দিকে হয়তো মানে বাইরের দিকে ডেভিয়েট করে আছে বা ভেতর দিকে ডেভিয়েট করে আছে। এগুলো আকার আকৃতিতে পরিবর্তন, এটা হলো দেখার জিনিস। এবার সে হাত দিয়ে বুঝবে কি করে যে তার ব্রেস্টে কি হচ্ছে? সে অবশ্যই যখন স্নান করতে যাবে তার হাতে কিছুটা সাবান নেবে এবং তার গায়েও কিছুটা সাবান নিয়ে অ্যাপ্লাই করবে। এতে করে কি হয়, হাত যদি পিচ্ছিল থাকে বা শরীর যদি পিচ্ছিল থাকে তাহলে কোনো মাস থাকলে সেটা ইজিলি ডিটেক্ট করা যায়। এবারে কি করবে, আমি তো এটা দেখিয়ে দিলাম, এটা ইন্সপেকশন পার্ট, শুধু চোখে দেখবে। এবার হাত দিয়ে কি করে বুঝবে? হাত দিয়ে দেখার জন্য হাতের এই 3টে আঙুল, দেখুন হাতের এই 3টে আঙুল, এই 3টে আঙুলের এই পোর্শনটা, এই পাল্প পোর্শনটা তার গায়ে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখাচ্ছি। এই হাতটা এই হাত দেখুন, ও এই হাতটা মাথার পেছনে দিয়ে দিল, ঠিক আছে, মানে ওর বাঁ হাতটা মাথার পেছনে দিয়ে রইলো আর ওর ডান হাতটা ফ্রি রইলো। তার মানে ডান হাত দিয়ে ও বাঁ দিকের ব্রেস্টে অ্যাপ্লাই করবে, চেস্টে অ্যাপ্লাই করবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ও বাচ্চাও পারবে না। সাপোজ এটা ধরে নিই, যে মহিলা চেক করছেন তার হাত, তিনি এক হাত এভাবে মাথার পেছনে রেখেছেন এবং একটা হাত ধরুন তার ডান হাত ফ্রি আছে এবং ডান হাত দিয়ে সে ডান দিকের ব্রেস্টে অ্যাপ্লাই করবে। এই পোর্শনটা দিয়ে অ্যাপ্লাই করবে। কিভাবে অ্যাপ্লাই করবে? এইভাবে অ্যাপ্লাই করা শুরু করবে এবং সার্কুলার প্যাটার্নে যাবে, এইভাবে চেপে 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 এইভাবে সার্কুলার পোর্শনে অ্যাপ্লাই করে করে পুরো সার্কামফারেন্সটা কমপ্লিট করবে। কমপ্লিট করে বুঝবে যে তার ব্রেস্টে কোনো লাম্প আছে কিনা, ঠিক আছে। আর কোনোভাবেই এইভাবে স্কুইজ করা চলবে না।
মানে আমি বলতে চাইছি এইভাবে স্কুইজ করা চলবে না। এইভাবে স্কুইজ করলে হাতে সবসময় কেউ মাছ পাবেই এবং ভুল করবে যে না আমার ব্রেস্টে কিছু না কিছু হয়েছে, ফালতুই টেনশন করবে। স্কুইজ করা যাবে না, হাত দিয়ে এইভাবে শক্ত করে প্যালপেট করতে হবে এবং সিমিলারলি হাতটা নামিয়ে দেবে। যখন লেফট ব্রেস্টে চেক করবে তখন এই হাতটা স্বাভাবিকভাবে একইভাবে করে দেখে নেবে এবং সর্বশেষ যখন অ্যাক্সিলা মানে সাধারণত কি হয়, ব্রেস্টে কোনো মাছ থাকলে অনেক সময় সেটা বগলের লিড নোড থাকে, ঠিক আছে, সেখানে রেডিয়েট করে যায়, মানে ক্যান্সারটা আর কি সেখানে প্রোগ্রেস করতে পারে। সেক্ষেত্রে এটাও দেখে নিতে হবে যে অ্যাক্সিলা বা আন্ডারআর্মে কোনো মাছ আছে কিনা। সেক্ষেত্রেও এরকম হাত এরকম করে একটা হাত দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দেখে নিতে হবে যে অ্যাক্সিলায় কোনো মাছ আছে কিনা। আচ্ছা, এরপর আমি আরেকটা কথা বলতে চাই। অনেকে টেনশন করে ব্রেস্টে মাছ হয়েছে বা লাম্প হয়েছে মানেই নিশ্চয়ই আমার ক্যান্সার হয়ে গেছে। সেটা কিন্তু না, সব মাছ বা সব লাম্প ক্যান্সার নয়। ক্যান্সারের বেশ কিছু প্যাটার্ন আছে। মানে ধরুন একটা লাম্প হয়েছে যেটা খুব তাড়াতাড়ি গ্রো করছে, যেটা সাইজ আকার আকৃতি অদ্ভুত, দেখলেই মনে হবে একটু অদ্ভুত রকম আকার, পাশে তার আশপাশ দিয়ে যে শিরাগুলো যাচ্ছে সেগুলো খুব মোটা হয়ে ফুলে আছে, লাল হয়ে আছে, বা নিপল থেকে নর্মাল একটা ব্লাডি ডিসচার্জ বেরোচ্ছে বা একটা দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বেরোচ্ছে, এগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। মোট কথা আপনারা লাম্প পেলেই নিকটবর্তী যিনি ডাক্তারবাবু, সে কোনো সার্জেনই হোক বা গাইনোকোলজিস্ট হোক, তার সাথে যোগাযোগ করুন। আমাদের মেয়েগুলোকে লাগবে না তো? হ্যাঁ, ওদের লাগবে না তো? হয়ে গেছে তো? হ্যাঁ, যা যা। আচ্ছা, যেটা তার মানে কি বোঝা গেল, সেলফ এক্সামিনেশন অফ ব্রেস্ট আয়নার সামনে দাঁড়িয়ে এভরি অল্টারনেট মান্থ, রেগুলার প্রতি মাসে নাও হলে অন্তত 2 মাসে অন্তর একবার আয়নার সামনে দাঁড়িয়ে সিমেট্রিক পজিশনে দাঁড়িয়ে নিপুলটা এক লাইনে হচ্ছে কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কোনো নিপুলটা উঠে গেছে বা নেমে গেছে, তার মানে অ্যাসিমেট্রিক সাইজ অফ দ্য ব্রেস্ট। হঠাৎ করে আমার ব্রেস্টের সাইজের পরিবর্তন হলো, তারপরে দেখা যায় কোনো লাম্প আছে, তখন তাকে ওটা ভাবা উচিত। আচ্ছা, আমি এখানে আরেকটা শিল্পটার ব্যাপারে বললাম, আরেকটা বলি, হঠাৎ একটা ছেলে স্কুলে ছুটতে ছুটতে মাথাটা ফাটিয়ে ফেললো, কি করবে বাবু? কারণ রুমাল দিয়ে চেপে ধরবে? কিভাবে সেই মুহূর্তে রক্তটা বন্ধ করবে, এটা কিন্তু তোমাদের ছাত্রছাত্রীদের জানা দরকার। এখানে আমি অনেকক্ষণ মেডিসিনে বাচ্চাদেরকে প্রশ্ন করিনি, আমি একটা প্রশ্ন করি, এটা আমার তো বেশ কিছু ছাত্রছাত্রী জানা আছে যারা ঝাঁপাদার কিন্তু পড়ে, যাদের এপিলেপসি আছে। এপিলেপসি একটা সাময়িকভাবে একটা মানুষের এপিলেপসি মৃগী অসুখে ছেলে মেয়েটা হচ্ছে কি, এটা বাবা মারা কখন সন্দেহ করবেন এটা মৃগী কি? আসল রিডিং বা এপিলেপসির মেন সিমটম যেগুলো আমরা কমনলি দেখি, অনেক রকমের সিমটমস আছে যেগুলো ফোকাল বা যেগুলো খুব সাময়িক, সেগুলো বোঝা যায় না। তার থেকে যেটা আমরা কমনলি দেখি যেটা হচ্ছে ক্রনিক সিজার, মানে যেখানে মাসেলগুলো স্টিফ হয়ে যাবে এবং পেশেন্টের কনভালশন হবে এবং আলটিমেটলি সে যে টাং বাইট করবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, কান্নার মতো আওয়াজ আসবে, এগুলো হচ্ছে এবং পেশেন্ট জ্ঞান হারিয়ে ফেলবে। সেটা হচ্ছে কমনলি যেটা মেজর এপিলেপসিতে আমরা পাই, সেটা হচ্ছে এই সিমটমস। আমরা হঠাৎ করে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে গেল, এমনি তো আমি বললাম চিনপ হতে পারে, কিন্তু তার সঙ্গে যদি হাত পা পিছনে হয়, জিভ কামড়ে ফেলে, সেই সময় পায়খানা বাথরুম করে ফেলে, এরকম যদি রিপিটেড করতে থাকে, আমরা এপিলেপসি বলে সন্দেহ করবো, ডাক্তারবাবুদের কাছে নিয়ে যাওয়ার কথা। কতগুলো জিনিস কিন্তু তোমরা ছাত্র হিসেবে জানতেই হবে বাবু, সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস যদি একটা ছাত্র বা ছাত্রী, এটা তো কালার ব্লাইন্ডনেস খুব আনকমন নয়, প্রতি 12টা ছেলে বাচ্চাদের মধ্যে কিন্তু একজনের কালার ব্লাইন্ড আছে। কালার ব্লাইন্ড থাকলে কিন্তু ভবিষ্যতে অনেক বড় লাইনে তোমরা যেতে পারবে না। ইসিহারা চার্ট বলে গুগলসে সার্চ করবে, সেখানেই দেখতে পাবে, তোমাকে ডিটেক্ট করে দেবে কালার ব্লাইন্ড কিনা। কালার ব্লাইন্ড না জানলে কিন্তু তুমি কালার ব্লাইন্ড প্রচুর আউট অফ 12 একজনের হয়, না জানলে কিন্তু হায়ার স্টাডি দিতে পারবে না। আর একটা কথা বলি, সেটা খুব কমন, তোমরা যারা এই ছাত্রছাত্রী তাদের মধ্যে ডিপ্রেশন খুব কমন, কিন্তু তোমার পাশে যে মেয়েটা বসে আছে বা যে বন্ধুটা বসে আছে, তুমি যদি তার প্রকৃত বন্ধু বা বান্ধবী হও, সে যাতে বিপদে না পড়ে তোমাকে মাথায় রাখতে হবে। তোমার বান্ধবী বা তোমার বন্ধু ডিপ্রেশন হচ্ছে কি, মানসিক অবসাদে ভুগছে কি, এটা কিন্তু তোমাকেই বলতে হবে, তার মায়ের থেকে সে তুমি বেশি বুঝবে।
সে অন্যদিনের মতো বেশি কথা বলছে না, সে স্যাড স্টোরি বলছে, সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, সোশ্যালি সে নিজেকে উইথড্র করে নিচ্ছে, সে আর কোনো জিনিস ভালো লাগছে না, তার স্মরণ শক্তি, তার স্মৃতিশক্তি, তার পড়াশোনার ইচ্ছা সবকিছু চলে যাচ্ছে, তার সুইসাইডাল কথাবার্তা বলছে। এটা অবশ্যই তোমার বন্ধু হিসেবে, বান্ধব হিসেবে তাদের গার্জেনকে জানানো উচিত। ডিপ্রেশন খুব আনকমন নয়, অনেক ভালো ভালো ছাত্রছাত্রী ডিপ্রেশনে নষ্ট হয়ে যায়, কেরিয়ার শেষ হয়ে যায়, কেউ মারাও যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কথা আমি পিয়ালিকে একটু জিজ্ঞেস করবো ছোট্ট করে, আমরা শেষ হয়ে আসছে, সময় শেষ হয়ে আসছে। মেনস্ট্রুয়াল হাইজিন এটা খুব কমন, আমার এই মেয়েরা আছে তাদের কি রকম আগেই দেখে নিতে হবে এটা আমাকে। আমি আগে কেন দেখবো, নিশ্চয়ই আগে দেখতে হবে whether she is a patient of chronic hypertension or essential hypertension, তার ফ্যামিলিতে কোনো হাইপারটেনশনের হিস্ট্রি আছে কিনা। এরপরে আছে তার ফিজিক্যাল ফিটনেস, কি কি দেখবো আমরা সেখানে, তার কন্ডিশন অফ দ্য ইউটেরাস। প্রথমে যে জায়গায় বাচ্চাটা আসবে, ইউটেরাসটা নর্মাল কি, ইউটেরাসের মধ্যে অন্য কোনো এক্সিস্টিং ডিজিজ আছে কিনা, সাপোজ ফাইব্রয়েড একটা, ইউটেরাসের মধ্যে কোনো পলিপ আছে কিনা, তার এন্ডোমেট্রিয়ামের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এগুলো দেখতে হবে। এবং স্ক্রিনিং অফ দ্য অ্যাবডোমেন, মানে গোটা বডিকে স্ক্রিন করে নেওয়া উচিত। যেহেতু পেশেন্ট মানে শুধু ইউটেরাসটাই আমি দেখবো না, পেশেন্টটা অ্যাজ এ হোল আমাকে দেখতে হবে। সেক্ষেত্রে টোটাল বডিটাই আমাকে চেক করে দেখতে হবে, মানে তার বা ইউটেরাসের বাইরে অন্য কোনো সমস্যা আছে কিনা, whether she is having any kidney structural problem of the kidney, অথবা তার স্ট্রাকচারাল প্রবলেম অফ দ্য ইউটেরাস, কোনো তার স্টেনোসিস আছে কিনা, ইউটেরাইন কোনো কনজেনিটাল ডিফর্মিটি আছে কিনা, এইগুলো আমাকে দেখে নিতে হবে। এটা হচ্ছে আমি প্রিনেটাল পার্ট। আমি বলবো এবারে, আমি পিয়ালিকে বলি তাহলে এটা অ্যান্টিনেটাল পার্টগুলোটা আমি ছোট করে দিই। সেটা হচ্ছে বাংলা কথা, বাচ্চা নিলেই হলো না, থ্যালাসেমিয়া স্ক্রিনিং কিন্তু ম্যান্ডেটরি। মা যদি থ্যালাসেমিয়া কেরিয়ার হয়, পিতা যদি থ্যালাসেমিয়া কেরিয়ার না হয়, নর্মাল হয়, সেই বিয়েতে অসুবিধে নেই। উল্টো দিকটাও তাই, ছেলে যদি কেরিয়ার হয়, মেয়ে যদি কেরিয়ার না হয়, অসুবিধে নেই। থ্যালাসেমিয়া স্ক্রিনিং ম্যান্ডেটরি, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ম্যান্ডেটরি। ডাক্তারবাবু যেমন বললেন আয়রন, ক্যালসিয়াম এগুলো সাপ্লিমেন্ট ম্যান্ডেটরি। কোনো ইনফেকশন আছে কি দেখে নেওয়া। আমি পিয়ালিকে অন্য প্রশ্নে আসছি, তার আগে আমি পরিবাহকে একটা প্রশ্ন করি। এখানে একটা কথা আমি মাঝখানে বলেছিলাম, হেড ইনজুরিতে কখন ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন? যদি কোনো ছেলে খেলতে খেলতে পড়ে গেল, বা ওই যে ক্লাস 6 7 ক্লাস থেকে ছোট সিঁড়ি দিয়ে নামার পথে পড়ে গেল, মাথায় লাগলে 5টা জিনিস মাথায় রাখতে হবে। সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করবো, গালাগালা পরীক্ষা করবো, হসপিটালে ছুটে যাবো, কে পিছন থেকে ঠেলে দিয়েছে, তার এত কিছু ওসব ভেবে লাভ নেই। মাথায় লাগার সঙ্গে সঙ্গে হতে পারে 1 ঘন্টা পর থেকে কেউ যদি অত্যধিক বমি করে, প্রজেক্টাইল ভমিটিং বলে, ছিটকে গিয়ে বমি, 1 ঘন্টা পর থেকে কেউ যদি কয়েকবার অজ্ঞান হয়, 1 ঘন্টা পর থেকে কারোর যদি খিচুড়ি হয়, চোখ দাঁড়িয়ে যায়, 3 দিনের মধ্যে যদি চোখ ট্যারা হয়ে যায়, 3 দিনের মধ্যে যদি শরীরের একদিকে অসাড় হয়, তখন সিটি স্ক্যান, তখন বুঝতে হবে মাথার মধ্যে হেমারেজ হচ্ছে কি। ঠিক এইখানেই আরেকটা প্রশ্ন করবো, প্রেয়ার লাইনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে যাওয়া খুব কমন ঘটনা। মাস্টারমশাইরাও বিচলিত হয়ে পারেন, এটাকে আমরা সিনকোপ বলি, ভ্যাসোভেগাল অ্যাটাক, ওই সম্বন্ধে আমি পরে আসছি। আমি পরিবাহকে একটু বলি। পরিবার একটা কথা, আজকালকার দিনে উন্নত অর্থোপেডিক চিকিৎসায় আমরা যখন ডাক্তারি করছি বা পাস করছি, তখন অতটা পপুলারিটি পাইনি। সেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট, জয়েন্ট রিপ্লেসমেন্ট। এটা কি সবাই ক্ষেত্রে করলে ভালো হয়, বা করাটা কতটা গ্রহণযোগ্য, এটাই যদি বলি। নি রিপ্লেসমেন্ট মানে যে কোনো জয়েন্ট রিপ্লেসমেন্টের মতোই নি রিপ্লেসমেন্টের টার্গেটটাও হচ্ছে পেইনলেস মোবাইল জয়েন্ট। যখন মানে খুব যন্ত্রণা হচ্ছে বা হাঁটু বেঁকে যাচ্ছে, একটা পেশেন্ট হাঁটতে পারছে না, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, পা মুড়ে বসা, এই সমস্ত কাজকর্ম সে করতে পারছে না, বা বসে আছে সেখান থেকে উঠে দাঁড়াতে গিয়েও তার যন্ত্রণা, ঠিক আছে। তো এটা নর্মালি তো এজ রিলেটেড যেটা হয় অস্টিওআর্থ্রাইটিস, তাতে আমরা রেকমেন্ড করি, তাতেও গ্রেডিং আছে। একদম শুরুর দিকে যখন ডিজিজটা থাকে তখন ব্যায়াম করে, গরম সেক করে, এরকম করে মানুষ ভালো থাকতে পারে। আরেকটু বেড়ে গেলে তখন হাঁটু জয়েন্টের মধ্যে স্টেরয়েড ইনজেকশন দিয়ে বা জয়েন্টের মধ্যে যে তরল পদার্থ থাকে সেটাকে রিপ্লেস করেও কিছুদিন ভালো থাকতে পারে। কিন্তু তারপর গ্রেড 3-তে চলে গেলে বা সেই অনওয়ার্ডস চলে গেলে তখন রিপ্লেসমেন্টই অপশন। রিপ্লেসমেন্টে ভালো রেজাল্ট, রিপ্লেসমেন্টের রেজাল্ট ভালো সবসময় না,
রিপ্লেসমেন্ট করার পরে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, তার প্রি রিকুইজিট মানে করতে হবে। সব মানুষের জন্য রিপ্লেসমেন্ট নয়, যারা মানে মানুষ যারা খুব প্রচন্ড কাজ করছে তাদের জন্য রিপ্লেসমেন্ট নয়, এটা মনে রাখতে হবে। খুব বেশি ওয়ার্ক মানে হার্ড, খুব মানে প্রচন্ড কাজ যাদের আছে, ঠিক আছে, যারা তাদের জন্য নয়। আর যাদের আগে থেকেই জেনে নিতে হবে যে মানুষের আর্থসামাজিক অবস্থা কিরকম, হ্যাঁ, যাদের ইন্ডিয়ান স্টাইল টয়লেটে যারা বাথরুম করে তারা হচ্ছে রিপ্লেসমেন্ট করে, সেটা করতে পারবে। তো এই সমস্ত একটা ব্যাপার আছে যেগুলো আগে থেকেই দেখে নিতে হবে। আর স্ট্যান্ডার্ড রিস্কের মধ্যে মোস্ট কমন রিস্ক হচ্ছে ইনফেকশন। সেটা যদি না হয় বাকি রেজাল্ট ঠিকই থাকে 10-15 বছরের জন্য, তারপর আবার ওটা বদলাতে হয়। কিন্তু এখন একটা এমন দাঁড়িয়েছে এই ফেসবুকের দৌলতে যে হাঁটু পাল্টে নিয়ে বলে সব সমস্যার সমাধান না হয়, এটা ঠিক কথা নয়। আমি এটা বলছিলাম, স্কুলে প্রেয়ারে দাঁড়িয়ে হঠাৎ করে পড়ে গেলে এটা হয় কি, এটাকে বলা হয় ভেসোভেগাল অ্যাটাক, বাংলা কথা সিনকোপ বলে। এই জিনিসটা খুব কমন, আমাদের অপারেশন থিয়েটারে হয়, প্রায় ঘটনা ঘটে প্রথম দিকে। সেটা হচ্ছে অনেকক্ষণ, বিশেষ করে প্রচণ্ড রোদ্দুরে দাঁড়িয়ে থাকলে মাথার ওপর দিকে রক্তটা পায়ের তলার দিকে চলে আসে, চলে এলে মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু অদ্ভুত একটা মানুষের প্রবণতা, যেই অজ্ঞান হয়ে গেল তাকে সোজা করে দাঁড় করানো, বসানো একটা মানুষের মধ্যে প্রবণতা, একদম ভুল ধারণা। আমি দাঁড়িয়ে আছি, রক্তটা ওপর থেকে তলায় চলে এসছে, তাহলে আমায় কি করা উচিত? উল্টানো করা উচিত। তাহলে অলওয়েজ নিয়ম হচ্ছে, যদি কেউ অজ্ঞান হয়ে পড়ে যায় সেই মুহূর্তে তার মাথায় জল না ঢেলে তাকে শুইয়ে দাও, তার মাথাটা একটু নিচু করে আমাদের যে কাপ মাসলগুলো আছে, টিমিগুলোর মধ্যে অনেক রক্ত সঞ্চয় থাকে, পেরিফেরাল হার্ট বলে, ওইটাকে স্কুইজ করে পবনামুক্ত আসনের মতো করলেই কিন্তু ওই রক্তটা ব্রেনের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যাবে, তখন মানুষটি স্বাভাবিক হয়ে যাবে। তাহলে সিনকোপ হলে কখনোই দাঁড় করিয়ে দিতে নেই, শুয়ে মাথাটা একটু নিচু করে ব্যায়ামটা করতে হয়। আমি এর পরে যেটা আসছি সেটা হচ্ছে আমাদের পিয়ালি দিদিমণিকে প্রশ্ন করবো। ভেরি কমন, একটা 18 বছর, 20 বছর, 16 বছরের মেয়ের বুকে একটা ডেলা দেখা দিল, ব্রেস্ট টিউমার, এবং ভারতবর্ষে এখানেও 1 নম্বরে আছে পৃথিবীতে, এবং বেশিরভাগ ক্ষেত্রে লেট ডায়াগনোসিস, অনেক দেরিতে ডায়াগনোসিস হয়, ব্রেস্ট ক্যান্সার। একটা মেয়ের যদি বুকে ডেলা হয় কি করে সে বুঝবে? এবং এটা ম্যান্ডেটারি সেলফ এক্সামিনেশন অফ দ্য ব্রেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। যাদের বাড়িতে মায়েরা আছে, দিদিরা আছে, বোনেরা আছে, বা আমার মেয়েরা আছে, তারা এই জিনিসটা জেনে রাখতেই হবে। পিয়ালি এই বিষয়ে একটু বলো। আমার একটা ভলেন্টিয়ার ছাত্রী এসছে, বুঝলো না, যদি ভয় পায় না, হচ্ছে আমার কোনো একজন ছেলের দরকার, আমি এক্সামিনেশন প্যাটার্নটা একটু দেখে দিই, হ্যাঁ সেই ভালো হয়। আমি আগে আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার আমাদের দেশে স্বাভাবিকভাবেই নাম্বার 1-এ রয়েছে। তো ব্রেস্ট ক্যান্সার মানুষ, আমাদের দেশের মহিলা যারা আছে তারা প্রচন্ড লজ্জার জন্য বা ভীতির কারণেই হোক বলেন না, এর সিমটমসের ব্যাপারে নিজেদের মধ্যে রাখেন, এবং অনেক লেট ডায়াগনোসিস হয়। ব্রেস্ট ক্যান্সারের একটা সুবিধা হচ্ছে, যদি একটু আগে ডায়াগনোসিস করা যায় তাহলে কিন্তু জীবনটা অবধি বেঁচে যায়। তো কিছু প্রসিডিওর আছে, যেটা টার্ম হচ্ছে সেলফ এক্সামিনেশন অফ ব্রেস্ট, যেটা কিনা মহিলারা যারা আছেন, উঠতি বয়সের মহিলা থেকে আরম্ভ করে একদম 50-60 মহিলা, তারা বাড়িতেই দেখে নিতে পারেন তাদের ব্রেস্টে কোনো মাস বা লাম্প বা ডেলা মতো কিছু হয়েছে কিনা, এবং সেই মতো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি এখানে নর্মাল এক্সামিনেশন পদ্ধতি দেখাচ্ছি, তার আগে কিছু কথা বলে রাখি কখন কিভাবে এক্সামিনেশন করা উচিত। শুধু আনকমন না, শাকসবজি আমরা এগুলো থেকে আসি, সূর্যালোক তো ভিটামিন ডি সিনথেসিস করে, এগুলো সবাই জানি। কিন্তু অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ, মাইন্ড দ্যাট, আমার এখানে ক্লাস 8 to 12 ধরুন এই ধরনের ছেলেমেয়েরা আমার সন্তানরা এখানে পড়ে। ভারতবর্ষের 70% অফ দ্য ইয়াং অ্যাডোলেসেন্ট পিপুল, বিশেষ করে মহিলারা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ভোগে। 3টে জিনিস তোমাদের খাওয়া উচিত যদি সামর্থ্য থাকে। তার ন্যাচারাল সোর্সেস আছে, যারা নিউট্রিশনের স্টুডেন্ট তারা জানে ন্যাচারাল সোর্সেস কি, আমি এত ডিটেলসে যাওয়ার সময় নেই। আয়রন একটা ক্যালসিয়াম, আর মাঝে মাঝে ভিটামিন D3।
এই তিনটে জিনিস কিন্তু অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে মাঝে মাঝেই খাওয়া উচিত, অন্তত বছরের কিছু মাস। এরপরে আমি হ্যালিটোসিস বলছিলাম না, মুখে দুর্গন্ধ, তার মূল কারণ টুথ ব্রাশিং ঠিক মতো হয় না। মাজনের কোনো ইম্পর্টেন্স নেই, যে জিনিসের কোনো শারীরিক প্রয়োজন হয় না সেগুলো বেশি করে অ্যাড দিতে হয়, প্রচুর মাজনের অ্যাড হয়। ব্রাশ ঠিক করে করতে জানতে হয়। দাঁত আর মাড়ির ফাঁকে খাবারের টুকরো থেকে গেলেই মুখে গন্ধ বেরোয়। রাত্রে শোবার আগে দাঁত মাজতেই হবে। আর একটা প্রশ্ন এখানে দিয়ে রাখি, উকুন নিয়ে প্রচুর মা মেয়েদের সমস্যা। উকুন যেন একটা এমন ভয়ঙ্কর রোগ, উকুন হলে বাজারে বলতে চায় না তারা। উকুনের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আমি উকুনের ব্যাপারটা পরে আসছি। আমি সিনিয়র মোস্ট মানুষ বাচ্চুদার কাছে আসবো। ব্লাড সুগার নিয়ে আলোচনা হচ্ছে, ব্লাড প্রেশার নিয়ে একটু আলোচনা করতে চাই। একটা মানুষ কখন বুঝবে যে তার ব্লাড প্রেশারটা হাই হতে চলেছে, বা একটা পাবলিকের ধারণা আছে আমার লো ব্লাড প্রেশার মানে ভয়ঙ্কর ব্যাপার। লো ব্লাড প্রেশারটা যে ভয়ঙ্কর নয়, বা ব্লাড প্রেশার বেশিটা কখন অনুধাবন করবে। ব্যাপার হচ্ছে ব্লাড প্রেশার বেশি, এটা ধরা পড়ে ইনসিডেন্টালি। পেশেন্ট চেম্বারে আসলে বেশিরভাগ ক্ষেত্রে 70-80% কেসে কোনো ম্যানিফেস্টেশনই থাকে না ব্লাড প্রেশার হাই থাকা সত্ত্বেও। বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্ট অন্য কারণে আসলে ব্লাড প্রেশার চেক আপ করার পর দেখা যাচ্ছে ব্লাড প্রেশারটা হাই। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ঘাড়ের দিকে ব্যথা বা মাথায় যন্ত্রণা হচ্ছে, অথবা নেজাল ব্লিডিং দিয়ে আসে। আর যেগুলো আছে খুব সিরিয়াস ব্যাপার, হার্ট অ্যাটাক নিয়ে এলো, স্ট্রোক নিয়ে এলো, এগুলোই প্রেজেন্টেশন হয়। ব্লাড প্রেশারের আর কোনো প্রেজেন্টেশন সেরকম নেই। কমনলি কোনো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জানতেই পারে না তার ব্লাড প্রেশারটা হাই আছে। তার মানে ব্লাড প্রেশার হাইটা খুব ইম্পর্টেন্ট একটা বোঝার উপায়, কারণ ব্লাড প্রেশার হাই থাকলে কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। তার সঙ্গে আমাদের যে ধরনের হ্যাবিট, এখন হাঁটা চলা কমে গেছে, তার সঙ্গে কোলেস্ট্রল, তার সঙ্গে একটু ব্লাড সুগার, এটা বড় লোকের রোগ, এটা মাথায় রাখতে হবে। ব্লাড প্রেশারের ওষুধ একই রকম প্রশ্নটা থাকবে। সুগারের যেমন ওষুধ রেগুলার খেয়ে যেতে হয়, ব্লাড প্রেশারের ওষুধ, ব্লাড প্রেশার অনেকেই একদিন আগে আমাকে একজন বলছিল, দেখো এইটুকু বয়স, 18-20 বছর বয়স, ব্লাড প্রেশারটা বেশি দেখছি, ডাক্তার দেখাবো? ডাক্তার দেখালে তো ওষুধ দেবে, ওষুধ কি সারা জীবন খেয়ে যেতে হবে? এরা রুগীদের একদম টিপিক্যাল প্রশ্ন। একদম সত্যি, ওষুধ সারা জীবনই খেয়ে যেতে হবে। ব্রাশ করার মতো, প্রত্যেক দিন খাওয়ার মতো ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে। মাঝে মাঝে চেক আপটা করতে হবে। তার জন্য যদি পারা যায় বাড়িতে ইনস্ট্রুমেন্ট রাখতে হবে। তবে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টগুলো প্রচুর প্রবলেম করছে আজকাল। তা সত্ত্বেও আমরা দেখতে পারবো, ব্লাড প্রেশারটা রেগুলার রেকর্ড করতে পারবো। এবং আস্তে আস্তে ডোজটা নিজেরা নয়, ডাক্তারবাবুর পরামর্শ করতে ডোজটা রেগুলেট করতে হবে। যখন মোটামুটি কন্ট্রোলে আছে একটু ডোজটা কমাতে পারা যাবে, অথবা বেশি হলে আরও বাড়াতে হবে, এসক্যালেট করতে হবে, আস্তে আস্তে ডোজটাকে বাড়াতে হবে। তাহলে আপনারা শুনেছেন। এরপরে আমার বন্ধু পিনাকির কাছে আসি। আমি একটা মাঝখানে বলছিলাম উকুনের শুনুন, বাজারে অনেক ধরনের ওষুধ আছে। দয়া করে উকুনের এই বাজারে কেনা ওই ওষুধগুলো দেবেন না। পারলাইস বলে একটা পারমেকচিনের একটা ওষুধ পাওয়া যায়, খুব কমন। ভালো দোকানে ওষুধটা কিনবেন, মাথায় একবার করে দিতে হবে, 7 দিন পরে রিপিট করতে হবে, বাড়ির সবাইকে মাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, উকুনের পোকাগুলো মরে যায় কিন্তু ওই নিকিগুলো যায় না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই উকুনটা আবার মাঝে মাঝে আসে, এটা স্কুলের ছেলেমেয়েদের খুব কমন। উকুনের টিপিক্যাল একটা চিরুনি পাওয়া যায়, 2 টাকা 4 টাকা দাম। ওই নিকিগুলোকে যতক্ষণ না আপনি রিমুভ করতে পারছেন, উকুন কিন্তু যাবে না। পরের একটা প্রশ্ন করে থাকি, হেড ইনজুরি তোমাদের প্রায়ই হয়, স্কুলের ছেলেমেয়েরা পড়ে যায়, কখন ডাক্তারবাবুদের কাছে যাবেন এটা মাথায় রেখো। আমি পিনাকিকে বলছি, সেটা হচ্ছে আমাদের এই ছেলেমেয়েরা কদিন পরই বড় হবে, ছেলেরা বা মেয়েরা, তোমরা 11, 12 তারপরে কলেজ এসব পড়ে পাস করবে। কিন্তু তোমাদের দাদা দিদিরা আছে, বা তোমরাও যখন বড় হবে, এটা দেখেছো রাস্তাঘাটে আমরা অনেক অ্যাবনর্মাল বাচ্চা পাই। কারোর ডাউন সিনড্রোম, কারোর জন্মগত হার্টের ইনফেক্ট, বেশ কিছু। যত সমাজ ব্যবস্থা, যত ডাক্তারি স্বাস্থ্য উন্নত হয়েছে, তখন প্রিভেন্টিভ অ্যাসপেক্ট, যাতে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হয়, তার দিকে ডাক্তারবাবু বা জগৎ সংসার নজর দিয়েছে। আমার মনে হয় তোমাদের এখন থেকেই জানা উচিত, বিয়ের পর থেকে একটা মেয়ে বা ছেলে, বিয়ের পর থেকে প্ল্যানিং অফ প্রেগনেন্সি, আমি বাচ্চা নেব। আমার ঠাকুরদাদার 10টি সন্তান ছিল, আমার মা বাবার 3টি, আর আমার 1টি। আজকের দিনে এত কম সন্তানের সংখ্যা, সেখানে বাচ্চা নেব বললেই নেওয়া যায় না।
তার আগে কি ধরনের প্ল্যানিং করা উচিত, এটা পিনাকি ডাক্তার একটু বলুন। প্ল্যানিং অফ প্রেগনেন্সি, যদি এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যান্টিনেটাল অ্যান্ড প্রিনেটাল। প্রিনেটাল মানে আমি বিয়ে করেছি তো প্ল্যান করছি আমি বাচ্চা নেবো এবার, তো তার ক্ষেত্রে কী কী পরীক্ষা আমরা করবো। প্রথমত বলি, আমাদের ভারতবর্ষে বেশিরভাগ মায়েদেরই হচ্ছে কি অ্যানিমিয়া একটা বড় রোগ। যদি চেক ফর অ্যানিমিয়া, whether the patient is whether the person may be anemic কিনা, এটা প্রথমে অ্যানিমিয়াটা দেখতে হবে, অ্যানিমিয়া আছে কিনা, বাকি তার অন্য কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি কিছু আছে কিনা। তার সঙ্গে আমরা যেটা দেখবো, প্রথমে আমাদের হিস্ট্রি নেওয়াটা প্রয়োজন। প্রথমে আমরা নেবো হিস্ট্রিতে আমরা কি জিজ্ঞেস করবো, তার প্রথম প্রেগনেন্সি কিনা, আগে তার প্রেগনেন্সি হয়েছিল কিনা, হয়ে তার কোনো মিসক্যারেজের কোনো হিস্ট্রি আছে কিনা, অথবা বাচ্চা হওয়ার পরে কোনো কারণে সে বাচ্চা অ্যাবনর্মাল হয়ে গেছে কিনা, কিংবা সে বাচ্চা আছে না নেই, তার কোনো ফিজিক্যাল অথবা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম কি মেন্টাল কিছু প্রবলেম আছে কিনা, এগুলো হচ্ছে হিস্ট্রি পার্টে আমাদের দেখতে হবে। আর স্ক্রিনিং করতে আমরা যেটা করবো সেটা হচ্ছে রুটিন স্ক্রিনিং, যেটা আমরা বলি। প্রথমেই আমরা বলবো অ্যানিমিয়া চেক করতে হবে, তার সঙ্গে স্ক্রিনিং ফর থ্যালাসেমিয়া, ওয়েদার পেরেন্টস আর থ্যালাসেমিয়া ক্যারিয়ার। তো দুজনেই যদি ক্যারিয়ার হয় সেক্ষেত্রে বাচ্চার হচ্ছে থ্যালাসেমিয়া পজিটিভ হওয়ার, মানে থ্যালাসেমিয়া ডিজিজ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সম্ভাবনা থাকে। 4টের মধ্যে যে কোনো একটা হয়ে যেতে পারে যে কোনো সময়। তো সেক্ষেত্রে থ্যালাসেমিয়া স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করবো আমরা। বাকি পরীক্ষাগুলোর মধ্যে কিছু ইনফেকশন আছে কিনা আমার শরীরে সেটা আমাকে দেখতে হবে। তার মধ্যে কিছু আছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড, যেমন সিফিলিস, কিছু আছে আপনার HIV, মানে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এবং তার সঙ্গে রয়েছে হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি। এগুলো কমনলি আমরা পরীক্ষা করে দেখে নিই। তার সঙ্গে যেগুলো বলবো আমি, whether the mother would be mother, she is fit for being pregnant, তার প্রেগনেন্সি হওয়ার যোগ্যতা আছে কি নেই সেটা কি করে বুঝবো আমরা। তার অন্যান্য শরীরের অন্যান্য ফাংশনসগুলো নর্মাল আছে কিনা সেটা দেখতে হবে। whether she is having any chronic renal disease or she is having any diabetes, pre-existing diabetes, তার ফ্যামিলিতে কোনো ডায়াবেটিসের হিস্ট্রি আছে কিনা, সেই অনুযায়ী তাকে স্ক্রিনিং করা। আর এটা গেল আমার হিস্ট্রি পার্ট থেকে যেটা আমি স্ক্রিনিং করব। দ্বিতীয়ত এর পরে যেটা আসছে, পেশেন্ট ইজ ফিজিক্যালি ফিট অর নট, সেটা কি করে বুঝবো আমরা। সে স্যাড স্টোরি বলছে, সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, সোশ্যালি সে নিজেকে উইথড্র করে নিচ্ছে, সে আর কোনো জিনিস ভালো লাগছে না, তার স্মরণশক্তি, তার স্মৃতিশক্তি, তার পড়াশোনার ইচ্ছা সব কিছু চলে যাচ্ছে, তার সুইসাইডাল কথাবার্তা বলছে। এটা অবশ্যই তোমার বন্ধু হিসেবে, বান্ধব হিসেবে তাদের গার্জেনকে জানানো উচিত। ডিপ্রেশন খুব আনকমন নয়, অনেক ভালো ভালো ছাত্রছাত্রী ডিপ্রেশনে নষ্ট হয়ে যায়, কেরিয়ার শেষ হয়ে যায়, কেউ মারাও যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কথা আমি পিয়ালিকে একটু জিজ্ঞেস করবো ছোট্ট করে, আমরা শেষ হয়ে আসছে, সময় শেষ হয়ে আসছে। মেনস্ট্রুয়াল হাইজিন, এটা খুব কমন। আমার এই মেয়েরা আছে, তাদের কি রকম মেনস্ট্রুয়াল হাইজিন নেবে, ডিউরিং পিরিয়ডস কিভাবে নিজেদের শরীরের যত্ন নেবে। মেনস্ট্রুয়াল হাইজিন বলতে যে জিনিসগুলো পরিচ্ছন্নতা বোঝায় সেই ব্যাপারে আমি কিছু পয়েন্টস বলে রাখি, সেগুলো একটু মনে রাখলেই হবে। প্রথম কথা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন কিন্তু ইউজ করা মাস্ট। তার পরিবর্তে অন্য কিছু কাপড় বা অন্য কিছু না, স্যানিটারি ন্যাপকিন ইউজ করতেই হবে। আচ্ছা, স্যানিটারি ন্যাপকিন ইউজ করার ক্ষেত্রে বলি যে একটা ন্যাপকিন 4 to 6 আওয়ার, ম্যাক্সিমাম 6 আওয়ার, তারপর সেটা ড্রাই থাকুক বা ওয়েট থাকুক যাই হোক, 4 to 6 আওয়ারের পরে ন্যাপকিন চেঞ্জ করে নেওয়া ভালো। অনেকে আছে ওভারনাইট স্যানিটারি ন্যাপকিন রেখে দেয়, এটা একদম ভালো জিনিস নয়, চেঞ্জ করা উচিত। জল বেশি করে খাওয়া উচিত, এবং এই মেনস্ট্রুয়াল পিরিয়ড যখন চলে তখন ইমিউনিটি কম থাকার দরুন কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে। তো সেক্ষেত্রে জলের ভূমিকাটা খুব বেশি, ড্রিঙ্কিং ওয়াটার খুব ভালো করে নিতে হবে, এবং যেখানে টয়লেট
টয়লেট করছে সেখানে কিন্তু ভালো করে জল ঢেলে পরিষ্কার করে তারপর বসতে হবে, নাহলে সেখান থেকে কিন্তু ইনফেকশন হতেই পারে। আর যদি কখনো এরকম হয় হেভি ফ্লো হচ্ছে বা পেন হচ্ছে, সেক্ষেত্রে সেটা নিজের মধ্যে রেখে না দিয়ে অবশ্যই বাড়ির বড়দেরকে বলে একজন গাইনোকোলজিস্টের কনসার্ন নেওয়া উচিত। তার মানে দিনে 4 to 6 প্যাড চেঞ্জ করা উচিত। ব্লাড ইজ এ ভেরি গুড কালচার অফ ইনফেকশন। যে কোনো জীবাণু ব্লাডের মধ্যে খুব দ্রুত বাসা বাঁধে। আমি সব জায়গায় বলি, ভয়ঙ্কর অপ্রিয় সত্যি, ভয়ঙ্কর অপ্রিয় সত্যি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঠিক করে দিয়েছে এভরি 10 স্টুডেন্টদের জন্য একটা টয়লেট থাকবে, এভরি 15 স্টুডেন্টের জন্য একটা ল্যাট্রিন থাকবে। এই অঞ্চলে কেন পশ্চিমবঙ্গে কোথাও এই বাথরুম মেয়েদের জন্য আছে কি, যে বাথরুমে গিয়ে আমার মেয়েরা একটা প্যাডস চেঞ্জ করতে পারবে? স্কুল যদি মনে করে আলাদা করে টাকা নেবে, কর্তৃপক্ষ টাকা নেবে, 125 বছরে ঝাপড়দা ডিউক একটা এক্সাম্পলারি একটা উদাহরণ দিক, প্রতি মাসের 1 টাকা সুইপারকে দেবে, যেটা বাথরুমটা থাকবে শুধু প্যাডস চেঞ্জ করার জন্য। কারণ আমাদের মেয়েগুলোর প্যাডস চেঞ্জ করার কোনো জায়গা কোনো অঞ্চলে স্কুলে নেই। আর কটা আমি কথা বলতে চাই, তোমরা যেহেতু ছাত্র সেহেতু একটা প্রশ্ন বারবারই আসে। আমার বুদ্ধি অত বেশি নয়, আমি ওই ফার্স্ট বয়টার মতো হতে পারি না। হ্যাঁ, আমি কোনোবার ফার্স্ট হয়েছি, পিয়ালি ফার্স্ট হয়েছে, পরিবাহ ব্যাপক ছেলে, পিয়ালি ব্যাপক মেয়ে, বাচ্চুদার তো অনেক সিনিয়র, অসিত হাজরা বাবুরা, এরা ব্যাপক স্টুডেন্ট, ওই জন্য আজকে ডাক্তার হয়েছে। না 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 না, আইকিউ দিয়ে স্টুডেন্টের বিচার হয় না। কিন্তু একটা আইকিউ অন এভারেজ সবার মোটামুটি এক। সমস্যাটা হয়ে যায় মেমারিতে। আমি সংক্ষেপে 3টে কথা বলছি। মেমারি মানে স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি আমাদের ব্রেনে ঢোকে, সেটাকে বলে রেজিস্ট্রেশন। ব্রেনে ঢুকে একটা জায়গায় স্টোর হয়, সেটাকে বলে স্টোরেজ। আর স্টোর থেকে বেরিয়ে আসে, সেটাকে বলে রিকল। এই যে ব্রেনে ঢুকছে, আমি যা শুনছি তোমাদের অনেকেরই স্বভাব, আমি দেখছি আজকাল মোবাইল নিয়ে তোমরা সব করে ফেলছো। না রে ভাই, অত সহজ নয়। পড়াশোনা তুমি উচ্চারণ করে পড়লে দেখো তোমার সাউন্ড একটা হচ্ছে, তোমার ভিজুয়াল একটা এফেক্ট হচ্ছে, দুটো জিনিসের স্টিমুলেশন কিন্তু তোমার ব্রেনে পৌঁছচ্ছে। তার মানে, এবং যখনই তুমি কোনো বই পড়ছো, ব্রেনে মেমারি বাড়াতে গেলে অ্যাসোসিয়েশন দরকার হয়। অমুক পাতার অমুক জায়গায় এরকম ভাবে লেখাটা ছিল, অমুক ছবিটা এরকম ভাবে ছিল। এই অ্যাসোসিয়েশন দিয়ে ব্রেনের মধ্যে রেজিস্ট্রেশন থেকে স্টোরেজ হয়। স্টোরেজ আবার আপার ব্রেনে হয়, নিওকর্টেক্সে তলায়। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিকল। একটা যে ছেলে মেয়ে এখান থেকে সম্ভব নয়, আকাশে পড়ছে, ভিটজিতে পড়ছে, ব্যাপক রেজাল্ট করছে, জয়েন্টে ব্যাপক রেজাল্ট করছে, এতে নিটে, তাদের ক্ষেত্রে ওই রিকলটা ব্রেনের ভেতর থেকে অনেক সহজে অভ্যাসবশত সামনে চলে আসছে। তোমাকে রেডিমেড করতে হবে। তার মানে একমাত্র পড়াশোনা ভালো রেজাল্ট করার রাস্তা হচ্ছে প্রচণ্ড পরিশ্রম, সঙ্গে বারে বারে পরীক্ষা দেওয়া, পরীক্ষা দেওয়া, পরীক্ষা দেওয়া, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের পারফেকশন বেশি আসবে, তত বেটার রেজাল্ট করবে। কেউ কখনো পড়াশোনায় পিছিয়ে থাকতে পারে না। প্রসঙ্গক্রমে আমি বলছি, আমাদের ক্লাসে পিনাকি জানে, আমাদের ক্লাসে আমাদের থেকে অনেক নাম্বারই মাধ্যমিকে পেয়েছিল কম একটি ছেলে। সেই ছেলেটি উচ্চ মাধ্যমিকে গিয়ে আমাদের সকলের থেকে বেশি নাম্বার পায়। সে আজকে দিল্লি আইআইটি কলেজের বিখ্যাত একটা প্রফেসর, ডাক্তার অপূর্ব দাস। আমি অনেকের নাম জানি, ইউসুফ বিজ্ঞানী অপূর্ব দাস। এই ছেলেটি কিন্তু মাধ্যমিকে আমাদের থেকে অ্যাটলিস্ট 200 নাম্বার কম পেয়েছিল। উচ্চ মাধ্যমিকে সে আমাদের থেকে বেশি পায় শুধু নয়, সে আজকে দিল্লি আইআইটি কলেজের একটা প্রফেসর। তার মাথায় ঢুকেছিল আর একটা সঞ্জীব পিনাকি তৈরি হতে হবে। তোমার সামনে যেটা আছে, পিছনে কি পড়ে আছে সেটা না দেখে সামনে একটা ভাবো। তুমি পারলেই পারো, তোমার খালি চেষ্টা দরকার। চেষ্টা করলেই তুমি অনেক বেশি এগিয়ে যাবে। আর শেষ কথাটা আমি 2-4টে কথা এইভাবে শেষ করছি। মোবাইল সম্পর্কে 1-2 কথা। এখন ছেলেরা মোবাইল ছাড়া নড়ে না, মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ঘুমোতে যায় না, মোবাইল ছাড়া প্রেম করে না, মোবাইল ছাড়া পড়ে না, মোবাইল ছাড়া কিচ্ছু হয় না। কেন? এটা কি মানুষের সমাজে ভালো করছে? মোবাইল নিয়ে বেশ কিছু কথা বলতে চাই। এখন তো এটা অ্যাডিকশনের লেভেলে চলে গেছে। মোবাইল ছাড়া খাওয়া হয় না, ঘুম হয় না। অনেকে ভাবে, একটা ছেলে বা একটা মেয়েকে দেখি সারাদিন মোবাইলের স্ক্রিন স্ক্রল করছে, তো আমরা ভাবি বাবা মারা বকে, গার্জেনরা বকে, তো হয়তো ইচ্ছা করে করছে। এটা অনেকে ভাবে হয়তো ইচ্ছা করে করছে। ও হয়তো ভেতরে হয়তো চাইছে ছাড়তে, কিন্তু ছাড়তে পারছে না। তার কিছু কারণ আছে। আমাদের শরীরে বেশ কিছু হরমোনস আছে, যেগুলোকে বলা হয় হ্যাপি হরমোন। তার মধ্যে ডোপামিন একটা, সেরোটোনিন একটা।
তো কেউ যখন মোবাইল স্ক্রল করছে, দেখুন আজকাল অনেকে রিলস নামে একটা কথা শুনে থাকেন, রিলস খুব দেখে। তো যখন কোনো রিলস দেখছে, একটা রিলস ধরুন 1 মিনিটের রিলস, সে একটা রিলস দেখলো, তার মাথা থেকে ডোপামিন চার্জ হলো, ঠিক আছে, ব্রেন তাকে কি ইন্ডিকেট করলো, আরো ডোপামিন রিলিজ করতে হবে, কারণ ডোপামিন যত রিলিজ হবে তত তার হ্যাপিনেসের অ্যামাউন্ট বাড়বে। কিন্তু ওর একটা থ্রেশহোল্ড লেভেল আছে। সাপোজ সে প্রথম দিন 5টা রিলস দেখলো, রিলস দেখে তার যে খুশি হলো, পরের দিন কিন্তু তার মনে হবে আরো বেশি রিলস দেখ। তার কারণ হচ্ছে তার যে ডোপামিনের যে সিক্রেশন, সে সমানে ব্রেনকে ডিটেক্ট করতে থাকবে যে আরো বেশি থ্রেশহোল্ড লেভেলটা আরো বাড়িয়ে দাও, আরো বেশি দেখলে তবে আরো বেশি ডোপামিন বেরোতে থাকবে। তো অবভিয়াসলি সে 5টা থেকে 10টা, 10 থেকে 20টা, এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা করে স্ক্রিন টাইম আরো বাড়িয়ে চললো। তারপর যখনই তার থেকে মোবাইলটা নিয়ে নেওয়া হলো, তার মধ্যে একটা অদ্ভুত ডিপ্রেশন, না ভালো লাগছে না, ডোপামিন ফল করে গেল, তার সমস্ত কনসেন্ট্রেশন আউট অফ ব্রেন হয়ে গেল, সে পড়াশোনা করছে না, তার ঘুম আসছে না, তার খিদে নেই, আস্তে আস্তে এটা ডিপ্রেশনের আকার নিল। তো এই যে সাডেন রাইস অফ ডোপামিন আর সাডেন ফল, এটা কিন্তু এই এত স্ক্রিন টাইম দেওয়ার ফলে হচ্ছে, যেটা আগে আমাদের মধ্যে ছিল না। এটা থেকে মুক্তির উপায় আছে, যেটা কিনা ডোপামিন তো আমাদের শরীরের ভালো হরমোন, তো ভালো হরমোনটা ভালোভাবে বেরোক, অনেকক্ষণ ধরে স্টে করুক তার এফেক্ট, আমরা এটা চাইবো। তো এর কিছু পদ্ধতি আছে, যেমন কেউ খেলাধুলা করুক, অনেকক্ষণ ধরে এই ভালো হরমোনগুলো বেরোবে এবং তাদের এফেক্ট অনেকক্ষণ ধরে লাস্ট করবে। কেউ একটু ভালো বই পড়ুক, কেউ কাছের মানুষদের সাথে গল্প করুক, বন্ধুদের সাথেই একসাথে পড়তে বসুন। তাতে করে কি হবে, এই ডোপামিন বা এই ধরনের হরমোনগুলো এদের শরীর থেকে খুব রেগুলেটেড ওয়েতে বেরোবে, নর্মাল ফিজিওলজিক্যাল ওয়েতে বেরোবে এবং তার এই সমস্যাগুলো কাটবে। তো ফোন, আমি বলবো ফোন খুব বাজে একটা জিনিস, সব ক্ষেত্রে বাজে, মানে মস্তিষ্কের জন্য বাজে, একটা স্টুডেন্টের কেরিয়ারের জন্য স্যার তো বললেন যেমন বাজে, তেমনি তার শরীরেও খুব খারাপ এফেক্ট আছে, কোনো ভালো এফেক্ট নেই। ফোন ছাড়ো এবং ফোনের বদলে বইকে বন্দি করো। তুমি দুটো একটা কথা, মোবাইলটা তোমরা একদম ইয়াং স্টুডেন্ট সবাই ইউজ করছো, তোমাদের তো কাজে লেগেছে, এটা কি আমার ছেলে মেয়েদের হাতে দেবো তুলে? নিশ্চয়ই তুলে দেবো, কিন্তু কত? ছেলে মেয়েদের হাতে তখনই তুলে দেবে যখন রেসপন্সিবল হবে। একটা এজ অনুযায়ী, পড়াশোনা অনুযায়ী স্ক্রিন টাইম তো থাকবে। স্ক্রিন টাইম বাধা আছে, ওটা অপথ্যালমোলজিস্টরা ভালো বলতে পারে, অ্যাকচুয়ালি বলতে পারবে। ডিজিটাল আই সিনড্রোম। হ্যাঁ, তো সেই অনুযায়ী যে এবার ফোন ছাড়া চলবে না এখন, এটাও ব্যাপার। মানে ক্লাস 10-এর ছেলে সবকিছু এখন অনলাইনে হয়, আর ডিজিটালাইজেশন হচ্ছে কোভিড এর পরে, তো সবাই অনলাইন ক্লাসে নিল, বাচ্চাগুলো তো ভাবেও পড়লো, তাই না? দিতে হবে কিছুটা, কিন্তু ওটা স্ক্রিন টাইম দেখে একদম পরিষ্কার। আমি আমার গর্ভধারিণী মা, যে আমাকে জন্ম দিয়েছে, যে আমার পেটে বহন করেছে 9টা মাস, দাদা এক সেকেন্ড, বাচ্চাকে খাওয়ানোর সময় কার্টুন দেখে খাওয়ানো চলবে না, এটা আমার মনে হয়। একদম আমি বলছি তো বাচ্চাদের ক্ষেত্রে, যে গর্ভধারিণী মা, যার বুকের রক্তের সমান বুকের দুধ খেয়ে তোমরা বহু বড় হয়েছো, তোমরা বড় হচ্ছ, তোমরা পড়াশোনা করছো, খেলাধুলো করছো, প্রেম করছো, উৎফুল্ল করছো। 18 বছরের ছেলে মেয়েকে মাঝে মাঝে ড্রাগ অ্যাডিক্ট, নেশায় অ্যাডিক্ট কি না দেখছি। আমাদের এই জেনারেশনটা একটু ভয় করছে। আমরাও তো তোমাদেরই বাবা, কাকা, দাদার ছলে করি, বেটির ছলে করি। সবকিছু নিজেকে মাথায় রাখবে, একটা সীমা থাকার দরকার। সীমার বাইরে গিয়ে অসীমে গেলে তোমাকে অসীমই হারিয়ে যেতে হবে। মাকে অস্বীকার করো না। যে কষ্ট তোমার, যে আচরণ, যে প্রেম, যে ভালোবাসা, যে অসৎ আচরণ, যে অসভ্যতা তোমার মাকে আঘাত করে, সেটা করো না। দেখো, একটু জীবনটাকে অন্যভাবে ভেবে দেখো। মোবাইলের একটা নির্দিষ্ট টাইম, স্ক্রিন টাইম করো। সবার সঙ্গে, বাবা মার সঙ্গে একটা মিলেমিশে সংসার তৈরি করো। সবাই দেখবে জীবনে অনেক শান্তি পাবে। আগামী দিনের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুখ আছে। সুখ মানে শারীরিক সুখ, অর্থনৈতিক সুখ, কিন্তু শান্তি ভীষণ কমে যাচ্ছে। সেই জন্য অনেকে মন্দিরে যাচ্ছে, অনেকে মসজিদে যাচ্ছে, অনেকে বিভিন্ন ধর্মগান করছে। শান্তির জন্য কিন্তু তোমাদের জীবনের রেস্ট্রিকশন দরকার। আমরা এরপরে শেষ করতে পারি, কারণ আমার বন্ধুতে তাড়া দিচ্ছে শেষ করার জন্য। তোমরা, আমি লাস্ট এটা বলে দিই যে স্কুলে এসে কেমন লাগছে এত বছর পরে, বাচ্চাটাকে জিজ্ঞেস করলো।
আমি তো সর্বত্রই সবসময় স্কুলে আসলে আমি একটা কথাই বলি, এটা আমার গর্বের স্কুল। সুতরাং গর্বের স্কুলে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমার খুব ভালো লাগছে, অনেকদিন পরে স্কুল এলাম। তাই মাঝখানে কয়েকদিন 124 বছরের পূর্তি উপলক্ষে যে সমস্ত মিটিংগুলো ছিল আমি এখানে উপস্থিত ছিলাম। আমি আমার সুচিন্তিত মতামত দিয়েছিলাম। আজকে সুন্দরভাবে এই 124 বছর বর্ষপূর্তি উৎসব চলছে। আমার শুভেচ্ছা রইল সকল আমার এখানে যারা আছেন তার 90% আমার মনে হচ্ছে আমার থেকে বয়সে কম। আমার এই গর্বের স্কুলকে যারা ধন্য করেছে তাদের কথা স্মরণ করে সকলে আসুন, সুন্দরভাবে এই স্কুলটাকে গড়ে তুলি। স্কুল থেকে সুন্দর রেজাল্ট হোক। একটা সময় ছিল যখন ঝাপড়দা ডিউক ইনস্টিটিউশন ছাড়া অন্য কোনো স্কুলের কথা কেউ ভাবতে পারত না। ঝাপড়দা ডিউক ইনস্টিটিউশনই একমাত্র এই অঞ্চলের সব থেকে প্রতিষ্ঠিত স্কুল ছিল। সেই স্কুলের গর্ব পুনরায় ফিরিয়ে আনুন। সকলে মিলে ভালো করে পড়াশোনা করে স্কুলকে এমন একটা উচ্চতায় পৌঁছে দিতে হবে যেখানে মানুষ বলবে সত্যি ঝাপড়দা ডিউক ছিল, আছে এবং থাকবে। স্কুল সম্বন্ধে নতুন করে তো কিছু বলার নেই, এত ভালো স্কুল। আমি আমার ছোটবেলা তো এখান থেকেই পড়াশোনা করেছি, ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত। নতুন করে কিছুই বলার নেই, যেটুকু শিখেছি এখনো পর্যন্ত, যেটুকু আমি আমার প্রাত্যহিক জীবনে আমি প্রয়োগ করছি, সব কিছুই স্কুলে মাস্টারমশাইদের কাছ থেকে শেখা। প্রত্যেকটা কর্মচারী যারা ছিলেন এখানে, লাইব্রেরিয়ান থেকে শুরু করে এবং বাগানে যে সে কাজ করতে তার কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে শিখেছি। সেটাই আমি সারা জীবন আমি এখনো পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি, সেটা করেই আমি চলছি, সেটাই আমার জীবনের চলার পাথে হয়ে দাঁড়িয়েছে। আর কিছু বলার নেই। সবাই ভালো থাকুন, সবাই পড়াশোনা করুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। স্কুলের বার্তা, প্রথম কথা হচ্ছে আজকের সন্ধ্যেটা তো আমার কাছে খুব স্মরণীয় একটা সন্ধ্যে হয়ে থাকবে। আমাকে এই আলোচনা সভায় আমার নাম বিবেচনা করার জন্য আমার স্কুলের স্যারেদের অশেষ ধন্যবাদ। আমি যখন থেকে এখানে, আমি তো এখানে মাত্র 2 বছরের জন্য পড়াশোনা করেছি, 11-12। আমি সব সময় স্যারেদের সাপোর্ট পেয়েছি। আমি স্কুলে যখন পড়াশোনা করেছি তখনও স্যারেদের সাপোর্ট পেয়েছি, এবং আমি যখন চান্স পাই তখন এই স্কুলটি একমাত্র স্কুল ছিল যে স্কুলে আমি 2 বছর থাকা সত্ত্বেও আমার স্যারেদের স্নেহ এবং সাপোর্ট পেয়েছি। স্যারেরা সবসময় স্টুডেন্টদের প্রতি হেল্পফুল। তোমরা যারা আছো আমি তাদেরকে বলবো, তোমরা পড়াশোনা যেমন করছো সেরকম তো করো, তার সাথে আরও একটা কথা যে স্যার এবং ম্যাডামদের প্রতি শ্রদ্ধাশীল থেকো। একজন স্টুডেন্ট যদি তার গুরুর প্রতি শ্রদ্ধাশীল না হয় সে কিন্তু জীবনে এগোতে পারবে না। তো তোমরা এই ডেডিকেশনটা একটু দেখো। স্কুলের প্রতি বার্তা সব আমাদের আমি খুবই হ্যাপি আজকে এখানে আসতে পেরে। আর আলাদা করে কি বলবো, সবাই সবকিছু বলেই দিয়েছে। একটু নিয়মানুবর্তিতা, সময় স্কুলে ঢোকা, সময় স্কুল থেকে বেরোনো, স্কুলে একটু ঠিকঠাক আচরণ করা। কারণ স্যার ম্যাডাম আছেন এই স্কুলে, স্যার ম্যাডামরা এরকমই যে আমি যখন সায়েন্সে পড়তাম তখন আর্টস কমার্সের স্যার ম্যাডামদের সঙ্গেও আমার সেম একই মতো পরিচয়, ঠিক আছে? তারা এরকমই, তারা কিন্তু ভেদভাব করেন না কখনোই নিজেদের। তো এরকম কোনো ব্যাপার নেই, তুমি যে কোনো সময় যে কোনো হেল্প, যে কোনো শিক্ষক শিক্ষিকার কাছে চাইতে পারো, তারা তোমাকে সবসময় হেল্প করবেন। আমি এটা জানি, আমি হেল্প নিয়েছি। তাই আমি বলছি সব কিছু মেনটেন করে যাবে, রেসপেক্টফুল একটা এনভায়রনমেন্ট মেনটেন যাবো, তাহলে যাবে। আমি সকলের হয়ে চেষ্টা বলি, সেটা হচ্ছে আমি যে সমস্ত শিক্ষকদের কাছে প্রাইমারিতে, উচ্চ মাধ্যমিকে পড়েছি তাদেরকে আমার একদম বুকের সমস্ত গভীর থেকে তাদের প্রতি শ্রদ্ধা রইল। আমার আচরণ, আমার ডোমজুড়ে গুরু থেকে সঞ্জিত থেকে সঞ্জিত ডাক্তার হয়ে ওঠার পিছনে এই স্কুল। আর আমি তোমাদের একটা কথা বলি, একটাই কথা আমার, আমি তোমাদের থেকে আমরা অনেক বড়। এনারা যারা দাঁড়িয়ে আছেন ডোমজুড়ে এক একটা রত্ন, এক একটা ইয়ারে, এক একটা ওই ক্লাসের রিপ্রেজেন্টেশন। তোমাদের একটা কথা বলি, রংবাজিটা শেখো, রংবাজি শেখো। আমি NRS মেডিকেল কলেজের ছেলে, যখন ডাক্তারি কথা বলি, বাচ্চুদা মেডিকেল কলেজের ছেলে, ও NRS মেডিকেল কলেজের ছেলে। এটা রংবাজি হয়, আমরা কলেজ নিয়ে রংবাজি করি। তোমরা বুকের ভেতরে, বুকের গভীরে এই গৌরবটাকে, এই আনন্দটাকে, এই অস্তিত্বটাকে ভেতরের মধ্যে গ্রথিত করো, একদম অন্তরে ঢুকিয়ে নাও।
আমি ঝাঁপড়দা ডিউকে রংবাজি করে বলতে পারি আমি ওই বড় স্কুলটার ছাত্রছাত্রী। এই গর্ব তোমরা এগিয়ে নিয়ে যেতে হবে, এই গর্বকে রক্ষা করতে হবে তোমাকে। তোমরা সবাই ভালো থেকো, মাকে ভালোবেসো, টিচারদের ভক্তি শ্রদ্ধা করতে শেখো বাবু। যারা শিখবে তারা জীবনে অবশ্যই সুখ শান্তির দর্শন পাবে। ঠিক আছে, শেষ করি। শেষ করার আগে একটা কথা বলি, আগামীকাল একটা অনুষ্ঠান আছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, কি করে মানুষ অজ্ঞান হয়ে গেলে কিভাবে প্রাথমিক চিকিৎসা করা যায়। নারায়ণা হেলথের তত্ত্বাবধানে এই ডেমনস্ট্রেশন হবে, হ্যান্ড অন ডেমনস্ট্রেশন। প্রত্যেককে আমি বলবো এই সময় উপস্থিত হয়ে 12টা থেকে শুরু। প্রত্যেক ছাত্রছাত্রী এবং অভিভাবক বা টিচারদেরও বলবো, হঠাৎ একটা মানুষ সামনে অজ্ঞান হয়ে গেলে কিভাবে তাকে রেসাসিটেট করতে হয় সেটা জানার জন্য একটা অদ্ভুত সুন্দর টেকনিক আছে। সেই টেকনিকগুলো সকলের জানা প্রয়োজন। নারায়ণা হেলথের তত্ত্বাবধানে কালকে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সিপিআর টিম আসবে। সকলে আসুন, 12টার সময় থাকুন এবং আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠান সুন্দর হোক। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আগেই ঘোষণা করেছিলাম আমাদের ডোমজুড়ের ভূমিপুত্র, আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী ডাক্তারবাবুরা আমাদেরকে মনোজ্ঞ অনুষ্ঠান দিয়ে অনেক কিছু তথ্য জানালেন। তাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন আর অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা চলে আসছি পরবর্তী অনুষ্ঠানে। এখন ডাক্তারবাবুরা একটু বসুন। এবার আমাদের ডাক্তারবাবুদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা জানানো হচ্ছে এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এখন আমাদের বিদ্যালয়ের সভাপতি শ্রী শ্যামসুন্দর